কলকাতার বুকে আবির্ভূত ভয়ঙ্কর ও বিস্ময়কর খুনি খাঁদা গুন্ডা যখন তার রক্ষিতার প্রেমিকের ওপর প্রতিশোধ নিতে তাকে ভয়ঙ্করভাবে খুন করে ফেরার, তখন এই গল্পের শুরু। তৎকালীন কলকাতা পুলিশের দুইজন রত্ন, পঞ্চানন ঘোষাল ও সুনীল রায়, তাদের গোটা বাহিনী নিয়ে নেমে পড়ে এই হত্যা রহস্য সমাধান ও অভিযুক্ত খাঁদাকে ধরার উদ্দেশ্যে। পঞ্চাননের ধারণা মাফিক খাঁদা তার প্রেমিকা মলিনার বাড়িতে হানা দিলে দুই পক্ষের মধ্যে চলে বীভৎস গোলাগুলি। অতঃপর পুলিশ সেই খাঁদাকে ধরতে সক্ষম হবে, নাকি এবারও কলকাতার ত্রাস খোকা ওরফে খাঁদা পালিয়ে যাবে? শুনতে থাকুন কুমোরটুলির রাজাবাবুর দ্বিতীয় অর্থাৎ অন্তিম পর্ব। মলিনা নিজের ঘরে বসে ভয়ে কাঁপছিল। তার পাশে পড়ে রয়েছে একটা ক্লোরোফর্মের শিশি আর শক্ত মোটা দড়ি। খাঁদা সম্ভবত আগে থেকে আন্দাজ করেছিল মলিনে এবার আর সহজে তার সঙ্গে যেতে রাজি হবে না, কিন্তু রক্ষণশীল প্রেমিকের মতোই সে ঠিক করেছিল মলিনা নিজে না যেতে চাইলেও তাকে অজ্ঞান করে তার দেহটা দড়ি দিয়ে নিচের গলিতে নামিয়ে দেবে। সেই ভেবেই নিচে সাগরেদ, সুবল আর কালীকে দাঁড় করিয়ে রেখে সে পাইপ বেয়ে উঠেছিল মলিনার বাড়ির বারান্দায়। সুবল আর কালী অপেক্ষা করছিল। দেহ উপর থেকে নামিয়ে দিলেই তারা তক্ষণে অজ্ঞান মলিনাকে নিয়ে তুলে দেবে ট্যাক্সিতে। তারপর খাঁদা এসে মলিনাকে নিয়ে পালাবে। কিন্তু যেমন ভাবা তেমন হলো না। মলিনা যে অমন চিৎকার করতে শুরু করবে তা খাঁদা বুঝতে পারে। মলিনার চিৎকার শুনে নিচ থেকে সাদা পোশাকের পুলিশ দুটো ছুটে এসে দরজায় ধাক্কা দিতে লাগল। বাধ্য হয়ে খাঁদা মলিনাকে ছেড়েই নিচে লাফিয়ে পালিয়ে গেল। খাঁদা যে ক্লোরোফর্মের শিশিটা হাতে করে এসেছিল সেটা সতর্কতার সঙ্গে হেফাজতে নিয়ে নেওয়া হলো। ওতে খাঁদার হাতের ছাপ পাওয়া যাবে। পঞ্চাননবাবু মলিনাকে জিজ্ঞেস করলেন, তোমায় তোমার খোকাবাবু মাসে 1200 টাকা দেয়, তবু তুমি তার সঙ্গে গেলে না কেন? পাগলাকে খুন করেছে সেই আগে? এর উত্তরে মলিনা বলেছিল, সেটা তো আছেই, তবে তার চেয়েও বড় হলো আমি আমার স্বাধীনতাটুকু হারিয়ে ফেলতাম হুজুর। আমরাই খারাপ মেয়েরা সংসার পাইনে, স্বামীর সোহাগ পাইনে। দুনিয়া শুধু লোক আমাদের নিচু নজরে দেখে ঠিকই, কিন্তু একটা দিকে আমরা ভদ্র ঘরের মেয়েদের চেয়ে গিয়ে আমরা নিজেদের খুশি মতো থাকতে পারি, খেতে পারি, পড়তে পারি। এটা হারাতে চাই না হুজুর, সে যত টাকাই দিক না কেন। গোপীকে জেরা করে একটা চমকপ্রদ তথ্য অনেক কষ্টে উদ্ধার করা গেল। শিবচরণ যে বাড়িটা পঞ্চাননবাবুকে বছরখানেক আগে দেখিয়ে দিয়ে গিয়েছিল, সেই কৃপানাথ লেনেরই 10 নম্বর বাড়ির পেছনের গলির এক বস্তিতে খাঁদার আত্মীয় স্বজন নাকি বাস করে। খাঁদাও মাঝে মধ্যে এখন সেখানে আসে। পঞ্চাননবাবু আর দেরি করলেন না, গোটা বাহিনী নিয়ে হানা দিলেন বস্তির সেই বাড়িতে। সেখানে কুকরির মতো দুটো মাটির ঘর। আশেপাশের বাড়িতে যারা বাস করে তারা সবাই গৃহস্থ, বেশি বেশ্যা। এই সমস্ত মেয়েরা দিনে পরিচারিকার কাজ করে, রাতে বেশ্যাবৃত্তি। পঞ্চাননবাবুর কাছে আগেই খবর ছিল বেশ্যা মহলে খাঁদা পরোপকারী বলে পরিচিত। অনেক পাওনাগণ্ডার গোলমালে সে এদের রক্ষাকর্তা হয়ে দাঁড়ায়। তাই সোনাগাছির বেশ্যারা খাঁদার বিরুদ্ধে পুলিশের কাছে মুখ খোলে না। কিন্তু এরা তো ঘাঘি বেশ্যা নয়, এরা কিছু বললেও বলতে পারে। কিন্তু না, খাদাগুন্ডা এদের কাছে একটা মূর্তিমান আতঙ্ক। তার নাম শুনেই অর্ধেক মেয়ে ভয়ে কাঁদতে শুরু করল। তবু অনেক চেষ্টায় দু একজন কাঁদতে কাঁদতে চুপিসারে বলল, ওই দুটো ঘরের একটায় থাকে খাঁদার নিজে, অন্যটায় দুজন প্রাপ্তবয়স্ক লোক, তারা নাকি সম্পর্কে খাঁদার বাবা ও কাকা। প্রত্যাসত্য তারা জানে না। খাদার ঘরের এক কোণে রক্তমাখা ধুতি, পাঞ্জাবি, অন্তর্বাস পাওয়া গেল। পঞ্চাননবাবু লক্ষ্য করলেন প্রতিটার কণায় ইংরেজি এস অক্ষর সুতো দিয়ে লেখা রয়েছে। ব্রুকুচকে তিনি সুনীল রায়কে বললেন, খাঁদার আসল নাম কি সেটা আমরা এখনো জানি না, তাই না সুনীলবাবু? সুনীলবাবু গভীর পর্যবেক্ষণ শক্তির পরিচয় আগেই দেওয়া হয়েছে। তিনি তখন উবু হয়ে বসে ঘরের মাটি পরীক্ষা করছিলেন। নিচু গলায় বললেন, এই মাটি আগে খোঁড়া হয়েছে পঞ্চাননবাবু। খাঁদা কি মাটির তলায় পাগলার মুন্ডুটা লুকিয়ে রেখেছে?
সঙ্গে সঙ্গে গোটা ঘরের মেঝে করে ফেলল কনস্টেবলরা। না, পাগলার কাটামুন্ডু পাওয়া গেল না, কিন্তু পাওয়া গেল অসংখ্য হিরে জহরত, বহুমূল্য গয়নাগাটি ও মণিমুক্ত। পাওয়া গেল একটা বাক্স, তার মধ্যে 100,000 টাকা ও 100 টাকার নোট। সব মিলিয়ে 30,000 টাকারও বেশি সম্পত্তি মাটির নিচে লুকিয়ে রেখেছিল খাদা। আর আজ থেকে প্রায় 100 বছর আগে 30,000 টাকা যে কতটা দামি ছিল তার সহজেই অনুমেয়। আশেপাশের লোকেদের ভিড় উপচে পড়ল সেখানে কৌতূহলে, বিস্ময়। বাধ্য হয়ে সেখানে দুজন পুলিশকে বসিয়ে রাখা হলো। এর মধ্যে একজন তিলক কাটা বুড়ি ফিসফিস করে বলল, 4 তারিখ রাতে 12:30 নাগাদ খাদা হাতে একটা ধারালো ছুরি নিয়ে ফিরে এসেছিল। তারপর সারা রাত ধরে জামা কাপড় কেচেছিল কুয়োতলায়। পঞ্চাননবাবু জানতে চাইলেন, খাতা নিজের জামায় এস লিখে রাখতো? তিলক কাটা বুড়ির পাশে দাঁড়িয়ে থাকা একটা অল্প বয়সী মেয়ে মাথা নাড়ল। হ্যাঁ, ওনার শখ ছিল ওটাই। সেদিন জ্যোৎস্না রাত ছিল, খাদাবাবু এসে পড়তে আমরা সবাই খদ্দের না ধরে ভয় ঘরে ফিরে আসছিলাম। তখনই আমি উকি দিয়ে দেখেছিলাম খায়দাবাবু যে বালতিতে কাপড় কাচছিলেন, সেটার জল টকটকে লাল হয়ে উঠেছিল। মা কালীর দিব্যি বাবু। খাদার ঘরে রক্তমাখা জামা কাপড়ের পাশে একটা ধোপা বাড়ি স্লিপ পাওয়া গেল। ধোপা বাড়িতে জামা কাপড় কাচতে দিয়ে এলে এই ধরনের স্লিপ হাতে ধরিয়ে দেওয়া হয়। সেই স্লিপ দেখিয়ে আবার জামা ফেরত আনতে হয়। স্লিপটি মানিকতলা স্ট্রিটের মাথুরাম ধোপার ভাটিখানা। তাতে লেখা রয়েছে 5ই সেপ্টেম্বর 1936 তারিখে সেখানে কিছু কাচতে দিয়ে আসা হয়েছে। সুনীল খাদার সেই ঘরে অনুসন্ধান চালিয়ে যেতে লাগলেন, আর পঞ্চানন দ্রুত সেই ভাটিখানায় গিয়ে পৌঁছলেন এবং সেই স্লিপ দেখালেন। স্লিপ দেখিয়ে যে জামাকাপড়গুলো তিনি উদ্ধার করলেন সেগুলোরও প্রান্তে এস খোদাই করা ও কাচার পরেও সেগুলোর থেকে শুকনো রক্ত পুরোপুরি ওঠেনি, খয়েরি হয়ে রয়েছে। ওদিকে সুনীল রায় ততক্ষণে কৃপানাথ লেনের সে বস্তিতেই একজন প্রত্যক্ষদর্শীকে খুঁজে বের করেছেন। লোকটির নাম দেবেন। পাগলা হত্যা মামলায় এই দেবেনের সাক্ষ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে রয়েছে। দেবেন বলে, 4ই সেপ্টেম্বর রাত 12:30 নাগাদ সে খাঁদাবাবুর বাড়ির বাইরের রোয়াকে বসে বিড়ি খাচ্ছিল। সেই সময় সে খাঁদাকে খালি পায়ে আসতে দেখে। খাঁদার পায়ে কোনো জুতো ছিল না, পরনে ছিল নীল রঙের জামা আর সাদা রঙের ধুতি। তার পেছনে তার চেলা ও কেষ্টও ছিল। দেবেন খাঁদাকে দেখা মাত্র চমকে ওঠে, কারণ খাঁদার ধুতি আর শার্টে ছোপ ছোপ রক্ত লেগেছিল। তাছাড়া খাঁদার হাতে ছিল একটা মস্ত ধারালো ছুরি। দেবেনকে দেখে কেষ্ট বাড়ির দরজায় দাঁড়িয়ে পাহারা দিতে লাগলো যাতে ভেতরে ঢুকতে না পারে। আর খাঁদা ভেতরে ঢুকে গেল। যখন বেরিয়ে এলো তখন খাদার পরনে ছাই রঙা শার্ট, মাথার চুল ভিজে। বোঝাই যাচ্ছেই মাঝরাতে সে স্নান করেছে, তার সঙ্গে গায়ে মেখেছে প্রচুর আতর। দেবেন হাঁ করে দেখছে, দেখে খাঁদা ওর কাছে এগিয়ে এসে পকেট থেকে একটা রিভলভার বের করে শাসিয়েছিল। তারপর শীষ দিতে দিতে কেষ্টর সঙ্গে শোভাবাজার স্ট্রিটের দিকে চলে গিয়েছিল। দেবেন আরও আশ্চর্য কিছু কথা বলল। খাঁদা আমার ছোটবেলার বন্ধু স্যার। আমি, খাঁদা, কেষ্ট আর হরিপদ আমরা একসঙ্গে ওরিয়েন্টাল সেমিনারিতে পড়তাম। যে স্কুলে স্বয়ং রবীন্দ্রনাথ পড়েছেন সেই স্কুলে খাদা গুন্ডাও পড়েছে? হ্যাঁ স্যার, আসলে উঁচু ক্লাসে ওঠার পরে আমরা সবাই অভাবে স্কুল ছেড়ে দিই বটে, কিন্তু কেষ্ট আর খাঁদা পুরোপুরি রয়ে যায়। আমি আর হরিপদ এখন এই পাড়াতেই থাকি, ব্যবসা করি। কিন্তু খাঁদা আর কেষ্টর সঙ্গে আমাদের সেই বন্ধুত্ব তো ছাড়, ঠিকমতো কথাও নেই। এখন খাঁদা এমন ভীষণ হয়ে উঠেছে যে ওর ভয়ে পাড়ায় বাস করাই কেমন যেন দিন দিন দুরূহ হয়ে উঠছে। দেবেনের কথা শুনে পঞ্চানন যোগাযোগ করলেন খাঁদার বাল্যবন্ধু পাড়ায় বসবাসকারী ব্যবসায়ী হরিপদ সরকারের সঙ্গে। তার সচ্ছল অবস্থা, ব্যবসাও প্রকার। বোঝাই যাচ্ছে হরিপদ দেবেনের চেয়েও বেশি জীবনে সাফল্য অর্জন করেছেন। তিনি বললেন, খাঁদা আমার ছোটবেলার বন্ধু, এ কথা বলতেও লজ্জা করে। এ পাড়ার সকলের জীবন সে ওষ্ঠাগত করে তুলেছে, কিন্তু সকলেরই তো প্রাণের ভয় রয়েছে, তাই সাহস করে কেউ কিছু করে উঠতে পারছে না। আপনারা যদি আমার নিরাপত্তার জন্য সারাক্ষণের সশস্ত্র সিপাহী মোতায়েন করেন, আমি আপনাদের সাহায্য করতে রাজি আছি। তাই হলো। হরিপদবাবু খাঁদাকে ভালো করেছিলেন। পুলিশের সঙ্গে তিনিও মাঝে মধ্যে বেরোতে লাগলেন তদন্তে।
দিন 10 এইভাবে কাটার পর একজন লোক সন্ধ্যাবেলা থানায় খবর দিল, বলরাম মজুমদার স্ট্রিটের পেছনের যে ম্যাথর গলিতে পাগলার মুন্ডহীন দেহ পাওয়া গিয়েছিল, সেই গলি থেকে খাঁদাকে বেরিয়ে আসতে দেখা গিয়েছে। হরিপদবাবু সেদিন আসেন। এই খবর শোনামাত্র এক লরি সশস্ত্র সিপাই নিয়ে পঞ্চানন আর সুনীল ছুটলেন সেখানে গিয়ে শোনা গেল খাঁদা তার খুনের জায়গাটা আরেকবার দেখতে এসেছিল। তার সঙ্গে তার কৃপানাথ লেনের বাড়িতে গিয়ে সেই তিলক কাটা বুড়ি ও আরও অন্যান্য সাক্ষীদের আসন্ন ভয়ঙ্কর পরিণতি সম্পর্কে শাসিয়ে গিয়েছে। গোটা পুলিশ বাহিনী সংলগ্ন প্রতিটা রাস্তা, গলি, বাড়ি তন্ন করে খুঁজতে লাগল, কিন্তু খাঁদাকে কোথাও পাওয়া গেল না। খুঁজতে খুঁজতে রাত গড়িয়ে ভোর হয়ে গেল। সবাই যখন ক্লান্ত বিধ্বস্ত, তখন আবার খবর এলো খাঁদা এর মধ্যেই হাওড়ার একটি বস্তিতে পৌঁছে গিয়েছে। পঞ্চানন আর সুনীল ক্লান্ত থাকলেও সঙ্গে সঙ্গে ছুটলেন হাওড়ায়। বস্তির সেই ঘর ভেঙে তারা যখন ঢুকলেন, তখন খাটিয়ায় একটা লোক শুয়েছিল। তাকে দেখে একজন কনস্টেবল, যে কিনা আগের এক মামলায় খাঁদাকে দেখেছিল, চিৎকার করে উঠল, স্যার, ওই তো খাঁদা। শোনা মাত্র সুনীল আর পঞ্চানন বন্দুক নিয়ে ঝাঁপিয়ে পড়লেন। খাঁদার হিংস্রতা ও চাতুর্যের কথা সবার জানা। সকলেই ভাবলো এবার একটা মারাত্মক রক্তারক্তি করবে, কিন্তু কিছুই হলো না। খাটিয়ায় শুয়ে থাকা খাঁদা গুন্ডা নির্বিবাদে ধরা দিল পুলিশের কাছে। তাকে নিয়ে যাওয়া হলো শ্যামপুকুর থানায়। আশাতীত এই সাফল্যে গোটা পুলিশ মহলে উল্লাস ছড়িয়ে পড়ল। আশেপাশের সমস্ত থানার অফিসাররা এসে গেলেন। সবার মুখেই এক কথা, ধন্য পঞ্চাননবাবু, ধন্য সুনীলবাবু, আপনাদের জন্যই আজ খাঁদা ধরা পড়ল। সবাই উল্লাস করলেও পঞ্চাননবাবু ঠিক তৃপ্ত হতে পারছিলেন না। খাঁদা গুন্ডা যে এমন বিনা প্রতিবাদে, বিনা যুদ্ধে ধরা দেবে, এটা যেন ঠিক স্বাভাবিক নয়। সমস্ত পুলিশরা যখন টেবিলে সুনীলবাবুকে ঘিরে ধরে গোটা অভিযানের কাহিনী শুনছেন, পঞ্চানন তখন পুলিশ গেজেটে খাঁদা গুন্ডার বিবরণ খুঁজে চলেছেন। এই তো পেয়েছেন। গেজেটের এক পাতায় খাঁদার বিবরণ পেয়ে পঞ্চানন সোৎসাহে পড়তে শুরু করলেন। খাঁদা গুন্ডা, বয়স আনুমানিক 35, উচ্চতা 5 ফুট 8 ইঞ্চি, গায়ের রং গৌরবর্ণ, লম্বা চওড়া দোহারা চেহারা, বাঁ হাতে রয়েছে একটি উল্কি, তাতে নারকেল গাছে জড়ানো সাপের ছবি আঁকা। ডান হাতে রয়েছে 2টি উল্কি, একটি গোলাপ ফুল, আর তার নিচে লেখা প্রাণের খাঁদা। পঞ্চানন সহকর্মীদের কলরোলের মাঝে উঠে গিয়ে লকআপে থাকা খাঁদা গুন্ডাকে পরীক্ষা করলেন। না, সবই মিলে যাচ্ছে। উল্কি, গায়ের রং সবই যথাযথ। পুলিশ গেজেটে খাঁদার একটা অস্পষ্ট ছবি রয়েছে, মিলে যাচ্ছে তার সঙ্গে। দ্বিধা বিভক্ত মনে পঞ্চানন লকআপ ছেড়ে বেরিয়ে আসছেন। এমন সময় দেখতে পেলেন থানার দরজা দিয়ে হরিপদবাবু ঢুকছেন। তিনি আজ দলে ছিলেন না, কোনো কাজে ব্যস্ত ছিলেন। খাঁদা গুন্ডা ধরা পড়েছে জেনে তিনি শনাক্ত করতে এসেছেন। পঞ্চানন হরিপদবাবুকে নিয়ে লকআপে গেলেন। খাঁদা গুন্ডার বাল্যবন্ধু এসেছে জেনে অন্যান্য পুলিশরাও কৌতূহলে এগিয়ে গেলেন লকআপের দিকে। লকআপের লোকটিকে দেখা মাত্রই হরিপদবাবু প্রথমে সভয় দুপা পিছিয়ে এলেন। খাঁদা গুন্ডার তাণ্ডব এমনই ভয়ঙ্কর যে তার ছেলেবেলার বন্ধু পর্যন্ত ভয় পায়। পাশেই দাঁড়িয়েছিলেন বটতলা থানার সেকেন্ড অফিসার আসিরুল হক। তিনি মজা করে বললেন, কি মশাই, বন্ধুকে দেখে এত ভয়? বন্ধুর নাম যখন খাঁদা, ভয় তো হবেই স্যার। হরিপদবাবু তীক্ষ্ণ দৃষ্টিতে লকআপের দিকে তাকিয়ে বললেন, কিন্তু এখন আর ভয় পাচ্ছি না, কারণ ওই লোকটা খাঁদা নয়। বলেন কি মশাই? মুহূর্তে থানার পরিবেশ পাল্টে গেল। সবাই হুড়মুড়িয়ে চলে এলো লকআপের সামনে। এই লোকটা খাঁদা নয়? না, তবে এ খাঁদার ঘনিষ্ঠ বটে। এ হলো সুধীর, খাঁদার ডুপ্লিকেট। খাঁদার সঙ্গে চেহারায়, হাঁটা চলায়, সবেতেই এই সুধীরের খুব মিল। মুখের আদলটাও মেলে, যদিও খাঁদার মুখ একটু আলাদা। পুলিশের চোখে ধোঁকা দেওয়ার জন্য খাঁদা একে ব্যবহার করে। এ সত্যিকারের খাঁদা গুন্ডা হলে এতক্ষণে আপনাদের মধ্যে অন্তত 2 জন এর মধ্যেই লাশ হয়ে যেতেন। পঞ্চাননবাবু এবার এগিয়ে এসে বললেন, খাঁদাকে খুঁজে পাওয়া অত সহজ নয় স্যার। যতদিন সে আমাদের সঙ্গে ওরিয়েন্টাল সেমিনারিতে পড়তো, লেখাপড়া থেকে শুরু করে খেলাধুলো সবেতেই ফার্স্ট প্রাইজ বাঁধা ছিল তার। যেমন বুদ্ধি তেমনই সাহস। ওরিয়েন্টাল সেমিনারির মতো নামি স্কুলের
ফার্স্ট বয় ছিল খাদা, সে এমন দাগি গুন্ডা হলো কি করে? খাদার মধ্যে বরাবরই যেটা ছিল সেটা হলো অবিশ্বাস্য ধরনের সাহস, যে সাহসের ফলে অনেক সময় সে ভালো মন্দ নানা রকম দলে ভিড়ে যেত। স্কুলে থাকতেই খাদা কেষ্ট, গোপী এবং আরও কয়েকজনকে নিয়ে একটা দল খোলে। প্রথম দিকে সেই দলের উদ্দেশ্য ছিল দেশোদ্ধার, বড়লোকের অর্থ হাতিয়ে গরিবদের মধ্যে দান। কিন্তু নানা রকম বেনো জল ঢুকতে শুরু করায় কিছুদিনের মধ্যেই ওদের দলটা সাধারণ ডাকাত দলে পরিণত হয়। খাদার ডাকাত দল অন্তত 30টি খুন করেছে বলেই আমাদের পাড়ার সকলের ধারণা। তা এখন কতজন আছে খাদার দলে? অন্তত 70 থেকে 80 জন। এরা শুধু ধনী বাড়িতেই ডাকাতি যে করে তা কিন্তু নয়, বাংলা, বিহার, উড়িষ্যার রেলপথেও প্রচুর লুটপাট চালায়। এরা এতটাই নির্মম যে পথে সামান্য কেউ বাধাটুকু হয়ে দাঁড়ালে তাকেও নির্বিচারে হত্যা করে এরা। সবাই স্তব্ধ হয়ে শুনছিল। পঞ্চাননবাবু বললেন, আচ্ছা হরিপদবাবু, খাঁদা তাহলে থাকে কোথায়? আমরা তো তার কৃপানাথ লেনের বাড়ি থেকে শুরু করে তার ওই রক্ষিতা মলিনার বাড়ি কিছুই আর বাদ দিচ্ছি না, তবুও তো তাকে পাচ্ছি না। খাদা এক আশ্চর্য চরিত্র স্যার। সে সমাজের উচ্চবিত্ত এবং নিম্নবিত্ত দুই ক্ষেত্রেই বিচরণ করে। মাঝে মাঝেই সেই সোনাগাছি ছেড়ে উদাও হয়ে যায়। তার সাম্রাজ্যের ভার তখন সে দিয়ে যায় কেষ্ট আর গোপীর হাতে। নিজেকে সম্পূর্ণ বদলে ফেলে সুটেড বুটেড হয়ে সে তখন বসবাস করতে থাকে সমাজের একেবারে উচ্চবিত্তদের মধ্যে। আমি এও শুনেছি, শহরের নামকরা ক্লাবের সদস্য হয়ে বিলিতি স্যুট পরে আর মুখে পাইপ নিয়ে সে তখন গল্ফ খেলে নামি দামি শিল্পপতিদের সঙ্গে, কিংবা বক্তৃতা রাখে বড় কোনো পার্টির মিটিংয়ে। আপনারা যখন তাকে এত হন্যে হয়ে খুঁজছেন, সে তখন হয়তো কোনো বড় ক্লাবে টেনিস খেলছে। সুনীল রায় চমকে উঠে বললেন, কি বলছেন? এ যে ডুয়াল পার্সোনালিটি মশাই। শুধু তাই নয়, কলকাতা হাইকোর্টের এক জাজের একমাত্র বিদুষী কন্যা নীলার সাথে সে এমনভাবে মেলামেশা শুরু করেছিল যে নীলার বাবা খাঁদার পরিচয় না জেনেই তার কথাবার্তায় মুগ্ধ হয়ে জামাই করতে উৎসাহী হয়ে পড়েছিলেন। খাঁদা বেগতিক দেখে তখন সম্পর্ক ছিন্ন করে দেয়। এইভাবেই কিছুদিন কাটানোর পর সে আবার ছেঁড়া লুঙ্গি আর গেঞ্জি গলিয়ে চলে আসে এই পাড়ায়। বেশ্যা আর চোর ডাকাতদের সঙ্গে বসবাস করতে থাকে নোংরা বাড়িতে। পঞ্চাননবাবু ভ্রু তুলে সুনীল রায়ের দিকে তাকালেন। বাকি সমস্ত পুলিশরাও নিজেদের মধ্যে আলোচনা করতে শুরু করেছে, এ কি মানুষ না অপদেবতা? যত দিন যাচ্ছে খাদাকে পাকড়াও করাটা অসম্ভব বোধ হতে শুরু করেছে সবার কাছে। পঞ্চাননবাবু গলা খাঁকারি দিয়ে বললেন, আচ্ছা, এই সুধীর নামক খাঁদার ডুপ্লিকেট লোকটা, একে আপনি চিনলেন কিভাবে? একদিন ব্ল্যাক স্কোয়ারে দুজনকে পাশাপাশি দেখে আমি খুব অবাক হয়ে গিয়েছিলাম। সেদিন খাঁদার কোনো কারণে মেজাজটা সুপ্রসন্ন ছিল। আমার বিস্ময় অবস্থা দেখে সে নিজেই আমাকে গর্ব করে বলেছিল কিভাবে সুধীরকে সে হঠাৎ করে খুঁজে পেয়ে পুলিশের কাছে ধোঁকা দেওয়ার জন্য কাজ করাচ্ছে। প্রথমে সুধীরের গায়ে খাঁদার মতো এই সমস্ত উল্কি টুলকি ছিল না, খাঁদা সেগুলোও আঁকিয়েছে। তারপর সুধীর খাঁদার হয়ে জেলও খেটেছে। মানে খাঁদা কখনো জেলে থাকেই? আগে না, আপনাদের পুলিশি গেজেটে যার ছবি আছে, বর্ণনা আছে, সে আসলে সুধীর, খাঁদা নয়। এরপর কেটে গিয়েছে বেশ কিছুদিন। কলকাতা পুলিশ তার সর্বশক্তি প্রয়োগ করে ঝাঁপিয়ে পড়েছে খাদা গুন্ডার সন্ধান। গোটা সোনাগাছি কুমোরটুলি এলাকার মাছির মতো ছড়িয়ে দিয়েছে অজস্র ইনফরমার। সে ইনফরমারেরা কখনো খবর এনেছে আজ রাতে খাদা 10টা পতিতা মেয়ের বিবাহের আয়োজন করেছে, কখনো খবর এনেছে অমুক বারাঙ্গোরার ন্যায্য পাওনার জন্য তার খদ্দেরের মুখ ভরা রাস্তায় ঘুষি মেরে ফাটিয়ে দিয়েছে। প্রতিটা সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে ছুটে গিয়েছে পুলিশ, কিন্তু কোনো লাভ হয়নি। খাদাকে ধরা যায়নি। সেও পুলিশের হাত থেকে নিজেকে বাঁচাতে কখনো ছদ্মবেশ, আবার কখনো বিচিত্র সব পন্থা অবলম্বন করে সরে পড়েছে। খাদা মাঝে মাঝেই কোনো এক অমক টানে ঢু মেরেছে বলরাম মজুমদার স্ট্রিটের সেই ম্যাথর গলিতে। খবর পাওয়া মাত্র পুলিশ গিয়েছে, কিন্তু তাকে পাওয়া যায়নি।
পঞ্চানন আর সুনীল নিজেদের মধ্যে পরামর্শ করে ছেড়ে দিয়েছেন খাদার ডামি সুধীরকে। পরবর্তীকালে খাদা ধরা পড়লে এই নির্দোষ সুধীরকে কেন জেলে আটকে রাখা হয়েছিল তা নিয়ে আদালত প্রশ্ন করতে পারে, তাই এই সিদ্ধান্ত। ততদিনে কলকাতা পুলিশের অনেক অফিসারই বিশ্বাস করতে শুরু করেছেন খাদা নির্ঘাত ভোজবাজি যান, নাহলে পরপর এত রকমভাবে কারোর পক্ষে পালানো সম্ভব নয়। স্থানীয় বাসিন্দারা ভয় কাটা হয়ে গেলেও প্রথম প্রথম খাদাগুন্ডাকে দেখতে পেলে যে কোনোভাবেই হোক থানায় খবর পাঠাত, কিন্তু পরপর পুলিশের ব্যর্থতায় তারাও বিশ্বাস করতে শুরু করেছিল খাদা নির্ঘাত মানুষ নয়, অপদেবতা জাতীয় কিছু। কুসংস্কার তো মনে গেঁথে ছিলই, তার সঙ্গে এবার জেঁকে বসল আতঙ্ক। ভয় তারা এরপর থেকে খাদাকে রাতের অন্ধকারে কোনো গলিতে দেখলেও চুপ করে থাকত। এইভাবে বেশ কিছুদিন কাটার পর একটা সাংঘাতিক কাণ্ড হলো। সেদিন রাতে পঞ্চাননবাবু শ্যামপুকুর থানাতেই ছিলেন, রাউন্ড দিতে যাবেন বলে তৈরি হচ্ছেন। সেই কালে সব থানার নিজস্ব গাড়ি থাকতো না, অফিসাররা কখনো ট্যাক্সি কখনো রিক্সাতে ডিউটি করতেন। পঞ্চাননবাবু প্রস্তুত হয়ে থানার এক সিপাহীকে বললেন, রামলাল, একটা রিক্সা ডাকো তো, একটা রাউন্ড দিয়েই আসি। রামলাল রিক্সা ডাকতে গেল, আর সেই মুহূর্তে দরজা দিয়ে ঢুকলেন আইনজীবী গোপাল ব্যানার্জি। গোপাল ব্যানার্জি ব্যাংশাল কোর্টের উকিল। সম্প্রতি ঘটে যাওয়া এক ছিনতাইয়ের মামলায় তিনি আসামি পক্ষের হয়ে লড়ছেন। এখন থানায় এসেছেন আসামির জামিনের জন্য আবেদন করতে। পঞ্চাননবাবু গোপাল ব্যানার্জিকে দেখে কিঞ্চিত রুষ্ট হলেন। এই মামলার যা ধরন তাতে আসামির জামিন পাওয়া যায় না, কিন্তু গোপাল ব্যানার্জি আইনের লোক হয়েও তা মানতে চাইছেন না। গত কয়েকদিন ধরে বারবার এসে বিরক্ত করছেন। তিনি বললেন, কি ব্যাপার ব্যানার্জি বাবু? গোপাল ব্যানার্জি মিষ্টি করে হাসলেন। আর কি ব্যাপার স্যার, ওই যে আমার ক্লায়েন্টের বেল নিয়ে। আপনাকে তো কতবার করে বলছি যে এই কেসে বেল পাওয়া যায় না। আপনি নিজে উকিল, আপনি তো সেটা ভালো মতোই জানেন নাকি? তো কেন একই কথা বারবার বলছেন বলুন তো? দুজনের মধ্যে কথোপকথন হতে হতে বেশ অনেকক্ষণ গড়িয়ে গেল। গোপালবাবুও ছাড়বেন না, পঞ্চাননবাবুও আইনের বাইরে কিচ্ছু করবেন না। এর মধ্যে সিপাহী রামলাল এসে দুবার ডেকে গেছে, বাবু রিক্সা এসে দাঁড়িয়ে আছে। কিন্তু তর্কাতর্কিতে রাত প্রায় 1টা বেজে গেল। পঞ্চাননবাবু রাউন্ডে যাওয়ার আশা ছেড়ে দিয়ে বিরক্ত মুখে চেয়ারে বসে পড়লেন। আর গোপাল বারুজ্জে জামিন পাওয়া অসম্ভব বুঝে গজগজ করে বাইরে বেরিয়ে গেলেন। পঞ্চাননবাবু রাউন্ডের জন্য যে রিক্সাটি আনা হয়েছিল তাতে চেপে প্রস্থান করলেন। এর ঠিক আধ ঘন্টা পরে হাউমাউ করতে করতে আবার থানায় ঢুকলেন গোপাল বারুজ্জে। পঞ্চানন তখন রেজিস্ট্রারে কিছু লিখছিলেন। মুখ তুলে দেখলেন বর্ষা গোপাল বারুজ্জের মুখটা টকটকে লাল হয়ে গেছে, বুকটা ওঠানামা করছে হাঁপড়ের মতো। হাঁপাতে হাঁপাতে তিনি বললেন, পঞ্চানন বাবু, আপনি আপনি আজ বড়ার জোরে বেঁচে গিয়েছেন। পঞ্চাননবাবু বুঝতে পারলেন কিছু একটা ঘটেছে। তিনি দ্রুত উঠে গোপাল বারুজ্জেকে হাত ধরে চেয়ারে বসালেন, এক গ্লাস জল দিলেন, তারপর ক্রমাগত পিঠে হাত বোলাতে লাগলেন। শান্ত হন গোপালবাবু, জলটা খেয়ে ফেলুন, জোরে জোরে শ্বাস নিন। মিনিট 5 পর গোপাল বারুজ্জে একটু সামলে উঠলেন, ফ্যাসফ্যাসে গলায় বললেন, আপনি আজ খুব বাঁচা বেঁচে গিয়েছেন স্যার। আপনার জন্য যে রিক্সাটা আনা ছিল, আমি তাতে উঠে বাড়ি যাচ্ছিলাম। রিক্সাওয়ালা মাথায় কাপড় জড়িয়েছিল, সেও আমাকে দেখেনি, আমিও তাকে খেয়াল করিনি। শ্যামবাজারের রাস্তা ধরে কিছু দূর যাওয়ার পর আমি যে আমার বাড়ির গলিতে বেঁকতে বলেছি, অমনি সে পেছন ফিরে আমার দিকে বেশ অবাক চোখে তাকালো। আমি কিছুই বুঝতে পারলাম না। বাড়িতে পৌঁছে রিক্সা থেকে নেমে আমি যেই ভাড়ার পয়সা দিতে যাচ্ছি, অমনি সে মাথা নেড়ে বলল, ভাড়া লাগবে না গোপালবাবু, ভালো করে আমাকে দেখে নিন, আমি হলাম খাদা। পুলিশ অফিসার পঞ্চানন ঘোষালকে গিয়ে বলে দেবেন আজ তার বদলে আপনি রিকশায় উঠেছিলেন বলেই তিনি বেঁচে গেলেন। তবে চিন্তা নেই, খুব শিগগিরই তিনি ওপরে যাবেন। গোপালবাবুর গলাটা কাঁপছিল বলতে বলতে। গোপালবাবুর মুখে ঘটনাটা শুনে থানার সবাই চিন্তিত হয়ে পড়লেন। পঞ্চানন ঘোষাল খাদার একাধিক মামলায় সক্রিয়ভাবে ইনভেস্টিগেট করেছেন। সুধীরকে ধরা থেকে শুরু করে মলিনাকে উত্তরপাড়া থেকে নিয়ে এসে
জিজ্ঞাসাবাদ। সেদিন রাতে মলিনাকে অজ্ঞান করে খাঁদা নিয়ে পালানোর চেষ্টাকে ব্যর্থ করে দেওয়া পঞ্চাননবাবু সবেতেই বড় ভূমিকা নিয়েছেন। তাই খাদার এখন সমস্ত আক্রোশ এসে জমা হয়েছে পঞ্চাননবাবুর উপরে। সুনীল রায় বললেন, আমার মনে হয় আপনি এখন কিছুদিন ছুটিতে থাকুন পঞ্চাননবাবু। কথাটা উড়িয়ে দিয়ে বললেন পঞ্চাননবাবু, রোশ, পুলিশের চাকরি করতে এসে এত ভয় পেলে চলে নাকি মশাই? দেখা যাক না খাঁদার দৌড় কতটা। এর পরের দিনই আরেকজন ইনফর্মার খবর আনলো পঞ্চাননবাবু যে পুলিশ কোয়ার্টারে থাকেন তার জানলা দিয়ে ঢুকে খাঁদা তাকে খুন করার ষড়যন্ত্র করেছে। এই খবর কলকাতা পুলিশের উত্তর সেকশনের ডেপুটি কমিশনার মিস্টার নর্টন জোন্সের কাছে পৌঁছলে তিনি সঙ্গে সঙ্গে অর্ডার দিলেন এক্ষুনি যেন ওই কোয়ার্টারের সব জানলা তারের জাল দিয়ে ঢেকে দেওয়া হয়। এইভাবে একটা একটা করে দিন কাটতে লাগলো। গোটা টিম খাঁদা গুন্ডাকে ধরার জন্য মরিয়া হয়ে উঠল, কারণ খাদাকে না ধরলে সে একে একে সবাইকে খুন করবে। শেষে এমন অবস্থা হলো পঞ্চাননবাবু থেকে শুরু করে অন্যান্য অফিসাররা খাদার খোঁজে বেরোনোর সময় জামার তলায় লোহার জ্যাকেট পরতে লাগলো, মাথায় পরতে শুরু করলেন লোহার হেলমেট, সবসময় সঙ্গে রাখতে আরম্ভ করলেন লোডেড রিভলভার। জ্যাকেট, হেলমেট এসব বিশেষ সাজ সরঞ্জাম লালবাজারের হেডকোয়ার্টারে রাখা থাকত সশস্ত্র বিপ্লবীদের বাড়িতে রেইড করার জন্য। এই মামলার জন্য স্পেশাল অর্ডারে সেগুলো আনানো হয়েছিল। এইভাবে আরও 15 দিন কাটল। আবার একটা কাণ্ড হল। সেদিন থানায় বসে সুনীল রায় আর পঞ্চানন ঘোষাল নিজেদের মধ্যে কথাবার্তা বলছিলেন। চায়ের কাপে চুমুক দিয়ে পঞ্চানন বললেন, একটা ব্যাপার ভেবে দেখুন সুনীলবাবু, আমরা এই যে হন্যে হয়ে খাঁদা, গোপী আর কেষ্টকে খুঁজছি, আমরা কেউই কিন্তু এদের মুখটা ভালো করে চিনি না, অথচ এরা আমাদের কিন্তু ভালোভাবেই চেনে। এটাই হলো মামলার সবচেয়ে ডেঞ্জারাস ব্যাপার। ঠিকই বলেছেন। আর তাছাড়া খাঁদা গুন্ডার জন্য অন্য সব কেস মাথায় উঠেছে। রুটিন কাজগুলো হচ্ছে না থানার। কতদিন যে এরকম চলবে? সুনীলবাবু কথাটা শেষ করে চায়ের কাপে চুমুক দিতে যাবেন, এমন সময় থানার দরজা দিয়ে ঢুকল পুটিরাম। পুটিরাম খুবই বিশ্বস্ত একজন ইনফর্মার। অতীতে সে যখন চোর ছিল তখন হাত সাফাইকে সে এমন শিল্পের পর্যায়ে নিয়ে গিয়েছিল যে বন্ধুদের সঙ্গে চ্যালেঞ্জ করে খোদ বটতলা থানার ওসির পকেট থেকে মানিব্যাগ তুলে নিয়েছিল। হেন পুটিরাম পুলিশের ইনফর্মার হিসেবেও খুবই দক্ষতার পরিচয় দিয়েছে। ইদানিংকালে তাকে সব কাজ বাদ দিয়ে শুধু খাঁদার খোঁজ লাগানোর জন্যই বলে রাখা হয়েছিল। তাই তাকে থানায় ঢুকতে দেখে দুজনেই আগ্রহের সঙ্গে তাকালেন। পুটিরাম বলল, হ্যাঁ স্যার, এই খাঁদা এই চাওয়ার, এই এক্ষুনি চলুন, একদম পাকা খবর। পঞ্চানন আর সুনীল তৈরি হয়ে বেরোতে বেরোতে বললেন, কোথায়? ইমাম বক্স লেনে মলিনার কাছে? না স্যার, ওই চিতপুর রোডে কমলা বলে একটা নাম করা মেয়ে আছে, অল্প দিনেই অনেক টাকা কুড়িয়েছে, তেতলা বাড়িও হাঁকাইছে। সে বাড়িরই তেতলায় ও তল্লাটের অনেক মাগি মিলে আজ খাঁদাকে সম্বর্ধনা দিচ্ছে। সঙ্গে ওই গান বাজনা, খানা পানি অনেক কিছু হচ্ছে। আমি খবর পেয়েই ছুটে এইছি। খাদাকে সম্বর্ধনা? তাও আবার নাকের ডগায় চিতপুর রোডে? পঞ্চানন আর সুনীল দুজনেই হতভম্ব হয়ে গেলেন। খাদা খুব ভালো করে জানে তাকে ধরার জন্য পুলিশ এই অঞ্চলের 1 ইঞ্চি মাটিও বাদ দিচ্ছে না। সেখানে আজ সে নিশ্চিন্ত মনে এসেছে সম্বর্ধনা নিতে আর গান শুনতে। এতটা দুঃসাহস কারোর হতে পারে? যাই হোক, কমলা দাসীর 3 তলা বাড়িতে রুদ্ধশ্বাসে পৌঁছে পঞ্চানন আর সুনীল দেখলেন 3 তলার ঘরের দরজা বন্ধ। ভেতর থেকে ভেসে আসছে গানের আওয়াজ আর ঘুঙুরের শব্দ। পঞ্চাননের নির্দেশ পেয়ে একটুও কাল বিলম্ব না করে কয়েকজন কনস্টেবল ক্রমাগত লাথি মেরে দরজাটাকে ভেঙে ফেলল। দরজা ভেঙে পড়া মাত্র পঞ্চানন আর সুনীল রিভলভার উঁচিয়ে ভেতরে ঢুকলেন। সঙ্গে ঢুকলেন খাদার বন্ধু হরিপদবাবু। সকলে মিলে সভয়ে দেখলেন একটা লোক খোলা জানালা দিয়ে বাইরে লাফিয়ে পড়ল। হরিপদবাবু চিৎকার করলেন, ওই তো খাদা, গুলি করুন, এক্ষুনি গুলি করুন স্যার। কিন্তু গুলি করার আগেই সেই লোক জানলা থেকে অদৃশ্য হয়ে গিয়েছে। সম্বর্ধনা সভা ততক্ষণে ছত্রভঙ্গ হয়ে গিয়েছে। 4-5টা চুলে বেলফুলের মালা জড়ানো রংচঙে পোশাক পরা মেয়ে ছোটাছুটি শুরু করেছে। কেউ কেউ কান্না জুড়ে দিয়েছে। পঞ্চানন সেসব মেয়েদের টপকে জানালার দিকে যাচ্ছিলেন। সুনীল রায় বাধা দিয়ে বললেন, ওদিকে গিয়ে লাভ নেই,
খাঁদাকে আর জ্যান্ত ধরা গেল না, এটাই যা আফসোস পঞ্চানন বাবু। ব্যাটা উত্তেজনার বশে 3 তলা থেকে ঝাঁপ দিয়ে দিল। ইস, চলুন ওর বডিটা আগে গিয়ে দেখি ভালো করে। সবাই মিলে নিচের রাস্তায় এসে পৌঁছতেই হাঁ হয়ে গেল। সেখানে খাদার মৃতদেহ তো দূর, এক ফোঁটা রক্তও পড়ে নেই। পাশেই একটা খোলা পানের গুমটিতে বসে একটা পানওয়ালা ঠকঠক করে কাঁদছিল। পঞ্চানন বাবুরা তাড়াতাড়ি তার কাছে গিয়ে দেখলেন তার 2 গালে টকটকে লাল 5 আঙুলের ছাপ। ওপর থেকে একটা লোক দেখলাম, ওপর থেকে কিছুটা পাইপ বেয়ে নামলো, তারপর ভল্ট খেতে খেতে নামছিল। আমি ভাবলাম পড়েই মরে যাবে, তাই দোকান থেকে বেরিয়ে এগোতে যাচ্ছি। এমন সময় লোকটা ফুটপাথের ওপর আছড়ে পড়ল, কিন্তু তারপরে উঠে দাঁড়িয়ে নিজেই নিজের হাত পা টেনে টেনে সোজা করলো। তারপর আমার কাছে এসে জোরে একটা চড় কষিয়ে বলল, এখনই একটা সিগারেট দে। আমি তো দেখেই খাদাবাবুকে চিনেছি আর ভয় কাঁপতে লেগেছি। খাদাবাবু নিঘাত ভূত প্রেত, না হলে অত ওপর থেকে পড়ে কেউ সঙ্গে সঙ্গে উঠে দাঁড়াতে পারে? সিগারেট দিতেই খাদাবাবু আমার আরেক গালে চড় কষিয়ে বলে, দেশলাই দে। সেটাও দেয়া মাত্র সিগারেটটা ধরিয়ে জোরে একটা টান দিল। তারপর দোকানের গায়ে আমার দাঁড় করানো সাইকেলটায় চড়ে গান গাইতে গাইতে চলে গেল। পানওয়ালা বলতে বলতে হাপুস নয়নে কাঁদছিল। সেদিনও গোটা তল্লাট চষে ফেলা হলো। যেসব মেয়েরা তাদের খদ্দেরের সঙ্গে বন্ধ করে ব্যস্ত ছিল তাদেরও জোর করে দরজা খুলিয়ে ঘর তন্ন তন্ন করে খোঁজা হলো, কিন্তু না, খাদা আবারও পুলিশকে কাঁচকলা দেখিয়ে পালিয়ে গেল। যার বাড়িতে জলসা বসেছিল সেই কমলা দাসী ও অন্য আরও কয়েকটা মেয়েকে পাকড়াও করা হলো, কিন্তু তাদের কাছ থেকে কিছুই কথা আদায় করা গেল না। খাদার আবার খোঁজ পাওয়া গেল সপ্তাহ 2 পর। আর এবারের খোঁজটি এতই অবিশ্বাস্য যে মনকে অনেক রকমভাবে বুঝিয়েও পঞ্চানন আর সুনীল কিছুতেই বিশ্বাস করতে পারলেন না। যে খোঁজ এনেছিল তার নাম ছকু। ছকু জোর দিয়ে বলল, আমি যা বলছি তা যদি মিথ্যে হয় আমার কান কেটে নেবেন স্যার। ছকু সর্দার ফুল খবর দেয় না, একদম হক কথাই কইছি আপনাকে। খাদাবাবু রয়েছেন শান্তিনিকেতন, যেখানে মান্যিগণ্যীদের জন্য যে থাকার জায়গা সেখানেই তিনি রয়েছে। আশ্রমে ঘুরে বেড়াচ্ছেন, গিয়ে দেখুন, খোঁজ পাবে। পঞ্চাননবাবু হতবাক হয়ে সুনীলবাবুর দিকে তাকান। সুনীলবাবুও তাই। এ কি বিশ্বাসযোগ্য? শান্তিনিকেতনে ভিআইপিদের জন্য নির্ধারিত যে গেস্ট হাউস, সেখানে রয়েছে খাঁদা। দুজনের কেউই বিষয়টা হৃদয়ঙ্গম করতে না পারলেও পাশে বসে থাকা হরিপদ সরকার মাথা নাড়লেন। খাঁদার পক্ষে কিছুই অসম্ভব নয়। আগেই তো আপনাদের বলেছি, সমাজের অনেক উঁচু মহলে তার যাতায়াত আছে। অতএব এবার শান্তিনিকেতন অভিযান। এবারেও পঞ্চাননবাবু স্থির করলেন তিনিই যাবেন। কিন্তু যাত্রা শুরুর আগের দিন ডেপুটি কমিশনার মিস্টার নটন জোন্সের আদেশ এলো শান্তিনিকেতন আশ্রমের পরিবেশ যেন কোনোভাবেই লঙ্ঘন না হয়। স্বয়ং কবিগুরু রবীন্দ্রনাথ এখন আশ্রমে উপস্থিত রয়েছেন। খাঁদা গুন্ডাকে পেলেও তাকে যেন কৌশলে আশ্রম চৌহদ্দির বাইরে নিয়ে এসে গ্রেপ্তার করা হয়। কোনোরকম গোলাগুলিও আশ্রমের মধ্যে যেন না করা হয়। পঞ্চানন পড়লেন বেজায় ফ্যাসাদে। খাঁদার মতো দুর্দমনীয় গুন্ডাকে ধরতে পারাটাই একটা কঠিন কাজ। তার উপর তাকে তাড়া করে আশ্রমের ক্যাম্পাসে বাইরে নিয়ে এসে গ্রেপ্তার করাটা মোটেও সহজ নয়। তার উপর তার মনটা একটু খারাপও হয়ে গিয়েছিল। তিনি অবসরে সাহিত্য চর্চা করতেন। কিছু পত্রিকায় তার লেখা ছাপাও হয়েছিল। বহুদিন ধরে তার মনে সুপ্ত বাসনা ছিল শান্তিনিকেতনে গিয়েই কবিগুরুর পায়ের ধুলো নেওয়ার। এই প্রথমবার তিনি শান্তিনিকেতনে যাচ্ছেন, কিন্তু পরিস্থিতির চাপে এবার আর কিছুতেই তা সম্ভব নয়। পঞ্চানন ভারাক্রান্ত মনে কলকাতা ছাড়লেন বটে, কিন্তু চেষ্টার কোনো ত্রুটি রাখলেন না। খাদার বাল্যবন্ধু হরিপদবাবুকে সঙ্গে নিয়ে বোলপুর পৌঁছে তিনি উঠলেন শান্তিনিকেতনের সাধারণ অতিথি ভবনে। নিজেদের পরিচয় দিলেন সাধারণ পর্যটক হিসেবে। তারপর চষে ফেলতে শুরু করলেন গোটা এলাকা। ব্যস্ততা এতটাই বাড়ল যে আশ্রম ঘুরে দেখার সময়টুকু পর্যন্ত পেলেন। পরিশ্রমের ফল মিল। 3 দিনের মাথায় উত্তরায়ণের সামনের রাস্তায় ধবদুরস্ত ধুতি পাঞ্জাবি পরে একটা ঝোলা কাঁধে বই হাতে খাঁদাকে দাঁড়িয়ে থাকতে দেখা গেল। কিন্তু কাছাকাছি যেতে না যেতেই পাখি পুরো খাঁদা যেন শূন্যে বিলীন হয়ে গেল। অতঃপর শান্তিনিকেতন, বোলপুর, শ্রীনিকেতন তোলপাড় করে ফেললেও আর খুঁজে পাওয়া গেল না খাঁদাকে।
বিফল মনোরথ হয়ে কলকাতা ফিরলেন পঞ্চানন ঘোষাল, কিন্তু মাঝপথে হাল ছেড়ে দেওয়া তার রক্তে ছিল না। হতাশ হয়ে পড়ার পরিবর্তে তিনি আরও উদ্যম নিয়ে অনুসন্ধান চালিয়ে যেতে লাগলেন। খাদাগুন্ডার এই কেসকে আরও একবার খুঁটিয়ে দেখতে শুরু করলেন তিনি। আর তখন তিনি সিদ্ধান্ত নিলেন, খাদার রক্ষিতা মলিনা সুন্দরীর বাড়িতে তখনও যে দুজন পুলিশ মোতায়েন করা ছিল তাদের তুলে নেবেন, বদলে বাড়ির কাছাকাছি রাখবেন একজন সাদা পোশাকের পুলিশকে। এবার খাদা ফাঁদে পা দিল। যে মলিনার জন্য সে পাগলাকে খুন করে মুন্ডু ছিঁড়ে ফেলেছিল, সেই মলিনাকে দেখতে না পেয়ে সে অস্থির হয়ে উঠছিল। পুলিশি প্রহরা উঠে যেতেই ডানহাত কৃষ্ণলাল ওরফে কেষ্টকে পাঠালো মলিনার খবর নিতে। আর এইভাবেই 1936 সালের 22শে সেপ্টেম্বর কেষ্ট পুলিশের হাতে গ্রেপ্তার হল। পাগলা হত্যা মামলার সঙ্গে সম্পর্কযুক্ত খাদার অনুসন্ধান কাজে লিপ্ত প্রতিটা থানায় সাজো সাজো রব পড়ে গেল। খাদার রন্ধ্রে রন্ধ্রে ছিল অপরাধ, কিন্তু কেষ্টর তা নয়। সে ছিল উচ্চ বংশজাত ব্রাহ্মণ সন্তান। কৈশোরে কুসঙ্গে ভিড়ে সে এমন হয়ে গিয়েছিল। খাদার যেমন নিজের কৃতকর্ম নিয়ে অহংকার ছিল, নিজের এই পরিচয় সে গর্বিত হতো, কেষ্ট আবার সম্পূর্ণ বিপরীত। সে থেকে থেকেই অনুশোচনায় দগ্ধ হতো, আর তখন মনে হতো সে বংশের কুলাঙ্গার। পঞ্চানন ঘোষাল কোনো সাধারণ পুলিশ অফিসার ছিলেন না। তিনি অপরাধীদের মনস্তত্ত্ব খুঁটিয়ে বুঝতে পারতেন এবং পরবর্তীকালে এই নিয়ে তিনি বিস্তর গবেষণাও করেছেন। বস্তুত তিনি ছিলেন ভারতবর্ষের প্রথম অপরাধ বিজ্ঞানী। অন্য পুলিশরা 3rd ডিগ্রির কথা বললেও কেষ্টর মনে এই দিকটার হদিশ পেয়ে পঞ্চানন তাকে জেরা করা স্টাইল বদলে ফেললেন। কড়া প্রশ্নোত্তর বা ধোলাইয়ের বদলে তার সঙ্গে অত্যন্ত ভালো ব্যবহার করলেন। থানাতেই লুচি তরকারি রসগোল্লা খাইয়ে তাকে চমৎকার বিছানায় শোয়ানোর ব্যবস্থা হলো। কেষ্ট জানত বহুদিন ধরে খাদাকে আর তাকে পুলিশ গরু খোঁজা খুঁজছে। ধরা পড়ে যেতে যে কপালে প্রচুর অত্যাচার অপেক্ষা করছে তা তার কাছে ছিল প্রত্যাশিত, কিন্তু এমন আশ্চর্য ব্যবহার পেয়ে সে বিস্মিত হয়ে গেল। পঞ্চানন নরম গলায় বললেন, কৃষ্ণলাল, নিয়তির ফেরে তুমি এই দলে ভিড়েছিলে ঠিকই, কিন্তু তুমি যে কত বড় বংশের ছেলে তা আমি জানি। তুমি আমার সব কিছু খুলে বলো, আর নাই বলো আমি জোর করব না। তার পাশে দাঁড়ানো সিপাইকে পূর্ব পরিকল্পনা মতো তিরস্কার করে বললেন, একে হাত কড়া পুড়িয়ে রেখেছো কেন? শিগগিরই খুলে দাও। মানুষ প্রচণ্ড পরিমাণে খেয়ে ফেললে মস্তিষ্কের রক্ত উদরকে নিয়ন্ত্রণের জন্য উদরে নেমে আসে, ফলে মস্তিষ্কে রক্ত হ্রাস পায়, মস্তিষ্কের শক্তিও কমে যায়, মানুষের প্রতিরোধ শক্তিও তার সঙ্গে কমতে থাকে। এই অবস্থায় সে বলতে থাকে, 4 তারিখ রাতে গড়েনহাটা স্ট্রিট থেকে পাগলাকে একটা ট্যাক্সিতে তুলে নিয়ে আমরা পৌঁছেছিলাম গঙ্গার ঘাটে। আমার সাথে পাগলার চিৎকারের সত্ত্বেও গোয়ালা আর হারু গোসাই দেখেছিল আমাদের। গঙ্গার ঘাটে পৌঁছে খাদা পাগলাকে হুকুম দিল স্নান করে আসতে। পাগলা তাই করল। সেই সময় সেখানে গঙ্গার সাঁতরে উপস্থিত হয়েছিল গৌরিয়া। গৌরিয়া হলো খাও, অর্থাৎ কিনা চোরাই মাল বেচাকেনা করে। সে প্রথমে আমাদের সঙ্গে দাঁড়ালো, কিন্তু যখন দেখলো এই খুন খারাপির ব্যাপার তখন সে সরে পড়ল। তাতে খাদা রেগেও গেছিল। যাই হোক, গঙ্গা স্নানের পর খাদা তাকে নিয়ে গেল হচ্ছে কাছের কালভৈরব শিব মন্দিরে। সেখানে পাগলাকে বলল নমস্কার করে চরণামৃত খেয়ে আসতে। পাগলা তাই করল। তারপর তাকে নিয়ে যাওয়া হলো কুমোরটুলির বলরাম মজুমদার স্ট্রিটের পেছনে যে মেথরগলি সেখানে। সেখানে গিয়েই খাদা তার ছুরি বার করল। সেখানে তার শখের ছুরি, হাতির দাঁত দিয়ে বাট্টা বাঁধানো। ওই ছুরি দিয়ে খাদা অনেক কাজ করেছে। খাদা পাগলাকে বলল, তোর কিছু শেষ ইচ্ছে আছে? পাগলা এমন হাদা, এত কিছু পরেও বলে কি হ্যাঁ, আমি একবার মলিনাকে দেখতে চাই। এই শুনে খাদা প্রচণ্ড রেগে গিয়ে ওর টুটি টিপে ধরল। তারপর ছুরিটা নিয়ে পরপর 3 বার পাগলার বুকে বসিয়ে দিল।
খাদা অ্যানাটমি নিয়ে অনেক পড়াশোনা করেছে, সেই বিষয়ে তার জ্ঞানও প্রচুর। তাই সে এমনভাবে মানুষের বুকে ছুরি বসায় যে তার আর বাঁচার সম্ভাবনাই থাকে না। তারপর খাদা আর আমি যাই খাদার ওই কৃপানাথ বসলেনের বাড়িতে। সেখানে দেবিনের সঙ্গে দেখা হয়। খাদা সেখানে স্নান করে রক্তমাখা জামা কাপড়গুলো ছেড়ে ফেলে, কিন্তু তারপর আবার তার কি খেয়াল হয় কে জানে, আমাকে নিয়ে আবার যায় সেই মেথর গলিতে। গিয়ে পাগলার গোড়ালির শিরা দুটো কেটে নেয়, মুন্ডুটাও এক কোপে ধর থেকে আলাদা করে নেয়। তারপর আমরা কাটা মুন্ডুটা একটা চটের বস্তায় নিয়ে চলে যাই গঙ্গার ধারে। সেখানে খাদা মুন্ডু সমেত বস্তাটা জলে ফেলে দেয়। একটা লোক আমাদের ফেলতে দেখে বলে, কি ফেললেন? খাদা বলে, মরা বিড়াল। পঞ্চানন, সুনীল ও থানার অন্যান্যরা হতবাক হয়ে শুনছিলেন কেষ্টর আপন খেয়ালে বলে যাওয়া কথাগুলো। পঞ্চাননবাবুর থেরাপি যে এমন কাজ দেবে কেউ ধারণাই করতে পারেনি। কেষ্ট থামলে পঞ্চাননবাবু সহানুভূতির সঙ্গে বললেন, তোমার মতো ভালো মানুষকে ভাগ্যের দোষে খাদার এইসব নিষ্ঠুরতা সহ্য করতে হয়েছে দেখে খুব খারাপ লাগছে ভাই। যে পাগলার মতো নিরীহ লোককে এভাবে মারতে পারে, সে সোনাগাছির গুন্ডা হয়ে না জানি ওখানকার কত মেয়ের ওপর অত্যাচার চালিয়েছিল। না স্যার, এই একটা ব্যাপারে খাদা শুধু নিজে নয়, আমাদের ওপরেও করা। সোনাগাছি, রামবাগান, নাথের বাগান, ইমামবাড়ি লেন, চাপাতলা, এইসব এলাকায় যে হাজার হাজার পতিতা মেয়ে বাস করে, তাদেরকে বুক দিয়ে আগলায় খাদা। ও সব সময় আমাদের বলে, ওদের ওপর কোনো অত্যাচার করিসনি, পৃথিবীতে ওরাই আমাদের একমাত্র বন্ধু। পুলিশের দল কুকুরের মতো যখন আমাদের পল্লী থেকে অন্য পল্লীতে খেদিয়ে নিয়ে বেড়ায়, তখন একমাত্র ওরাই আমাদের সাহায্য করে। ওরা আমাদের আশ্রয় দেয়, আহার্য ও পানীয় দেয়, আর দেয় একজন সাময়িক পত্নী। বুঝলাম। আচ্ছা, খাদা এখন কোথায়? সে তো এখন দেওঘরে স্যার। কেষ্ট দেওয়ালের দিকে তাকিয়ে উদাস চোখে বলল, দেওঘরে? সবাই বিস্মিত। এখানে খাদার খোঁজে সারাক্ষণ তল্লাশি চলছে, আর সে সুদূর দেওঘরে গিয়ে বসে আছে। হ্যাঁ স্যার, দেওঘরে খাদা বিশাল এক রাজপ্রাসাদ ভাড়া নিয়েছে। নিজের পরিচয় দিয়েছে রাজা অফ কুমারটুলি। সেখানে সে অনেক চাকর বাকর রেখে প্রচণ্ড বিলাসিতার মধ্যে বাস করছে। রোজ ভিখারিদের ধান দেন করে, প্রায় শহরে বড় বড় লোকেদের নিমন্ত্রণ করে নৈশ ভোজে। সরকারি অফিসাররাও গিয়ে সেখানে আড্ডা জমান, ঢালাও খানাপানি চলে। সেখানে অল্প দিনেই তার প্রচুর খ্যাতি হয়েছে। আমি সেখানে ছিলাম তার দিওয়ান হয়ে, কিন্তু খাদার শখ হয়েছিল সে তার রানী অর্থাৎ মলিনাকেও নিয়ে যাবে দেওঘরের প্রাসাদে। তাই আনতে এসেছিলাম, কিন্তু আপনাদের হাতে ধরা পড়ে গেলাম। পঞ্চাননবাবু, আপনি যেন সেখানে যাবেন না। আপনার ওপর খাদার খুব রাগ, গেলে আপনার হাল ও পাগলার মতো করেই ছাড়বে। কেষ্টর কথা শুনতে শুনতে রাত কেটে ভোর হয়ে এসেছে। কেষ্ট কখন কথা বলতে বলতে আরামকে দাঁড়ায় হেলান দিয়ে গুটিসুটি মেরে ঘুমিয়েও পড়েছে। পঞ্চানন, সুনীল আর বাকিরা পাশের ঘরে এসে থ হয়ে বসে পড়লেন। কেষ্ট যা বলল তা যেন বিশ্বাসের অতীত। সুনীল বললেন, মাই গুডনেস, রাজা অফ কুমারটুলি, এই খাদা নামক লোকটি আর কত খেল দেখাবে পঞ্চাননবাবু? পঞ্চাননবাবু কি চিন্তা করছিলেন, সুনীল রায়ের কথার উত্তর না দিয়ে পাশে দাঁড়িয়ে থাকা এক সিপাইকে বললেন, মধু, তুমি গিয়ে কেষ্টর হাতে হাত করা পড়াও, তারপর তাকে গারদে পুড়ে ফেলো। সে এতক্ষণ অনেক কিছু আমাদের বলে ফেলেছে। সকাল হয়ে এসেছে, যে কোনো মুহূর্তে সে বুঝতে পারবে কত বড় ভুল করে ফেলেছে, তখন তাকে সামলানো কঠিন হবে। পঞ্চাননবাবুর কথাই ঠিক। গারদে পোড়ার কিছুক্ষণের মধ্যেই কেষ্ট চিৎকার করে গালাগাল দিতে শুরু করল। কায়দা করে ভুলিয়ে ভালিয়ে কেমনভাবে তার কাছ থেকে সব কথা বের করে ফেলে নেওয়া হয়েছে। সে যে খাদার প্রতি কত বড় বিশ্বাসঘাতকতা করে ফেলেছে তা বলতে বলতে সে দেওয়ালে মাথা ঠুকছিল। তার রকম সকম দেখে ইন্সপেক্টর সুনীল রায় তাকে থানায় রাখতে সাহস পেলেন না, জেলে পাঠিয়ে দিলেন। অবশেষে এলো রাবণ বধের পালা, আর সেই ভার একাই নিজের কাঁধে তুলে নিলেন
অসম সাহসী অফিসার, কলকাতা পুলিশের গর্ব পঞ্চানন ঘোষাল। সহকর্মী, বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন, পরিবার পরিজন সকলের ভয়, উৎকণ্ঠা, নিষেধ উপেক্ষা করে রওনা দিলেন দেওঘরের উদ্দেশ্যে। সঙ্গে পুলিশ ফোর্স নেওয়া গেল না, কারণ তাতে খাঁদা খবর পেয়ে যেতে পারে। অনেক অনুরোধ উপরোধের পর পরবর্তী 6 মাস অষ্টপ্রহর পুলিশি প্রহরার পরিবর্তে তার সঙ্গে যেতে রাজি হল খাঁদার বাল্যবন্ধু হরিপদ সরকার। দেবেনকেও বলা হয়েছিল, কিন্তু সে সদ্য বিয়ে করেছে, স্ত্রীর বিধবা হওয়ার আশঙ্কায় কিছুতেই যেতে সম্মত হল না। হাওড়া থেকে ট্রেন ধরে গেলে খাঁদার দলের অন্যান্যরা টের পেয়ে যেতে পারে, তাই পঞ্চাননবাবু আর হরিপদবাবু একটা গাড়ি ভাড়া করে সোজা চলে গেলেন নৈহাটি। তারপর সেখান থেকে ব্রিজ পার হয়ে জিটি রোড ধরে পৌঁছলেন আসানসোল। আসানসোল থেকে উঠলেন দেওঘরের ট্রেনে। পঞ্চানন ঘোষালের মাথায় পেশোয়ারি টুপি, পরনে সিল্কের চোগা কামিজ, চোখে সুরমা। দেখলে কেউ চিনতে পারত দূর, বাঙালিও ভাববে না। বাইরে অহরহ চুরুট খেলেও ভেতরে তার মনে প্রবল উত্তেজনা। সারাটা রাত বার্থে শুয়ে ছটফট করলেন। ট্রেন দেওঘর পৌঁছল পরের দিন ভোরবেলা। স্টেশনে নেমেই শহরে ঢুকে পঞ্চাননবাবু একটা ঘর ভাড়া করলেন। সেখানে হরিপদ সরকারকে রেখে ছদ্মবেশ খুলে ফেলে বেরিয়ে পড়লেন কাজে। প্রতিটা মুহূর্ত এখন অমূল্য। কেষ্ট পুলিশের জিম্মায় থাকলেও খাঁদার সঙ্গে সাঙ্গপাঙ্গ গোটা কলকাতায় ছড়িয়ে আছে। যে কোনো মুহূর্তে এখানে খবর চলে আসতে পারে, তখন সব প্রচেষ্টাই জলে যাবে। পঞ্চাননবাবু একটা রিকশায় উঠে বললেন, বিলাসী টাউন চলো। কেষ্ট ক্ষণিকের দুর্বলতায় বলেছিল খাঁদা বিলাসী টাউনে বাড়ি ভাড়া নিয়েছে। পঞ্চাননবাবু আগে দেওঘরে এসেছেন, সেই সূত্রে জানেন বিলাসী টাউন হল দেওঘরের সবচেয়ে সুন্দর ও পরিচ্ছন্ন এলাকা। ফাঁকা ফাঁকা রাস্তা, দুপাশে আকাশ ঢাকা লম্বা লম্বা গাছ, দুপাশে ছবির মতো চোখ জোড়ানো বাংলো। মূলত ধনী ব্যক্তিরাই সেখানে থাকেন। বিলাসী টাউনে পৌঁছে রিক্সা থেকে নামতে না নামতেই বৃষ্টি শুরু হলো। পঞ্চাননবাবুর সঙ্গে ছাতা নেই। বৃষ্টিতে ভেজার হাত থেকে বাঁচতে তিনি তড়িঘড়ি আশ্রয় নিলেন একটা সুবিশাল প্রাসাদোপম অট্টালিকার গেটে। গেটটা অত্যন্ত সুন্দর, উপরে ছাউনি দেওয়া। গেটের ভেতর দিকে তাকালে লাল সুরকি আর মোরাম বিছানো লন দেখা যায়। সেই লন গিয়ে মিশেছে প্রায় 200 মিটার দূরের প্রকাণ্ড বাংলোটায়। পঞ্চাননবাবু গেটে দাঁড়িয়ে বৃষ্টি থামার জন্য অপেক্ষা করছিলেন। তার মতো আরও কয়েকজন সেখানে দাঁড়িয়েছিল। তার মধ্যে একজন স্থানীয় স্কুল শিক্ষক, বাঙালি, নাম রামকৃষ্ণ বটব্যাল। পঞ্চানন নিজের পরিচয় দিয়েছেন ট্যুরিস্ট হিসেবে। বলেছেন কলকাতায় এক সওদাগরি অফিসের কেরানি তিনি, পরিবার নিয়ে ঘুরতে এসেছেন। এখন একা রাস্তায় বেরিয়ে বৃষ্টিতে আটকা পড়েছেন। রামকৃষ্ণবাবুরা 3 পুরুষ ধরে দেওঘরে, তাই নিয়ে নানা গল্প জুড়ে বসলেন। তার ঠাকুরদা কবে কিভাবে হুগলির এক গ্রাম থেকে দেওঘরে এসে চাকরি পেয়েছিলেন, জমি কিনেছিলেন, এখন ব্যস্ততায় দেশের বাড়ি যাওয়াই হয় না, ইত্যাদি। পঞ্চানন শুনতে শুনতে একসময় চারপাশ দেখে নিয়ে অত্যন্ত সতর্কভাবে নিচু গলায় প্রশ্ন করলেন, আচ্ছা মাস্টারমশাই, এসে থেকে শুনছি এক বাঙালি রাজাবাবু নাকি এখন এসেছেন বিলাসী টাউনে, আপনি জানেন কিছু? রামকৃষ্ণবাবু একটু অবাক হয়ে বললেন, ও মা, আপনি জানেন না? কুমারটুলির রাজাবাবু খোদ এখন এখানে রয়েছেন তো। আহা হা হা হা, কি দয়া মায়া তার, সে কি বলবো আপনাকে। রোজ দুবেলা কত লোক যে পাত পেড়ে খেয়ে যাচ্ছে, তাছাড়া পোশাক আশাক বিতরণ তো আছেই। কোন বাড়িটায় রয়েছেন তিনি জানেন আপনি? মাস্টার মশাই এবার হেসে ফেললেন। এই দেখো, আপনি রাজাবাবুর বাড়ির গেটের সামনে দাঁড়িয়ে জিজ্ঞাসা করছেন যে উনি কোথায় থাকেন। আরে এটাই তো রাজাবাবুর বাড়ি। পঞ্চাননবাবুর হৃৎপিণ্ডের রক্ত ছলকে উঠল। তিনি প্রচণ্ড বিস্ময়ে পেছন দিকে তাকালেন। এতক্ষণ লক্ষ্য করেননি। এবার তার চোখে পড়ল গেটের বাঁ পাশে একটা নেম প্লেট সাটা। তাতে ইংরেজি হরফে বড় বড় করে লেখা, রাজা অফ কুমোরটুলি। মাস্টারমশাই বলে চলেছিলেন, আর একটু দাঁড়ান, 10টা বাজলেই দেখবেন রাজাবাবু তার গাড়ি চড়ে বেরোবেন। রাস্তার দুপাশে যারা দাঁড়িয়ে থাকে তাদেরকে উনি টাকা বিলোতে বিলোতে যান। বড্ড দয়ার শরীর যে। পঞ্চাননবাবু স্তম্ভিত হয়ে যাচ্ছিলেন। কি সাংঘাতিক ব্যাপার! তিনি এত অভিজ্ঞ পুলিশ অফিসার হয়েও কল্পনাই করতে পারেননি যে তিনি সাক্ষাৎ সিংহের মুখের সামনে এসে পড়েছেন। এই রাজকীয় প্রাসাদ ভাড়া করে খাঁদা থাকছে, তাও আবার কুমারটুলির রাজা পরিচয়। এখানকার স্থানীয়রা তো বটেই, প্রবাসী বাঙালিরাও ভেবে নিয়েছে কুমারটুলি বোধহয় কলকাতার একটা জেলা। সেখানকার রাজা মানে বিশাল হোমরা চোমরা কেউ।
পঞ্চাননবাবু রামকৃষ্ণ বটবেলা থেকে বিদায় হয়ে হন হন করে হাঁটতে শুরু করলেন। রামকৃষ্ণবাবু হাঁটতে লাগলেন। ওমশাই চললেন কোথায়? আরে বৃষ্টিটা কমুক। আরে চললেন কোথায় ওমশাই? পঞ্চাননবাবু কর্ণপাত করলেন না। ভিজতে ভিজতে লম্বা পা ফেলে চললেন থানার দিকে। তার মস্তিষ্ক ধীরে ধীরে কাজ করা বন্ধ করে দিচ্ছে। এই মূর্তিমান শয়তানকে তিনি কি করে ধরবেন? সৌভাগ্যক্রমে এখানকার থানার ওসিও বাঙালি, নাম সুরেশবাবু। তিনি তো দেখেই উৎফুল্ল হয়ে উঠলেন। আরে কাল থেকেই তো শুনছি কোনো এক ইনভেস্টিগেশনে কলকাতা থেকে একজন অফিসার আসছেন। হ্যাঁ, কি হয়েছে বলুন তো? আমার বিলাসী টাউন কিন্তু খুব শান্তির জায়গা মশাই। হ্যাঁ। পঞ্চাননবাবু হাসলেন, কিন্তু কিচ্ছু বললেন না। সুরেশবাবু ওসি হলেও তার সঙ্গে কুমোরটুলির রাজার কতটা ঘনিষ্ঠতা তিনি জানেন না। খাদা এখানে যে হারে সরকারি লোকেদের নিমন্ত্রণ করে খাওয়ায়, এই সুরেশবাবুকেও নিমন্ত্রণ করা অসম্ভব তো নয়, বরং খুবই সম্ভব। তিনি মুখে বললেন, কুমারটুলি এলাকার একজন খুনি এদিকে পালিয়ে এসেছে, তারই সন্ধানে আছি আমরা। ও আচ্ছা, তাই? আরে মশাই, কুমোরটুলি রাজা বাহাদুর তো স্বয়ং এখানে উপস্থিত আছেন। তিনি যদিও ভীষণ অহংকারী, দেহ করে বড় বড় লোকেদের সঙ্গে উঠা বসা করেন কিনা, আমার মতো ছোট থানার দ্বারকাকে পাত্তাই দেন না। ওই 2-3 দিন তো ওপর মহলের আদেশে আমাকে ওর বাড়ির গেটে পুলিশি পহরার ব্যবস্থা করতে হয়েছিল মশাই। তা কি বলেন, ওর লোকজনের কাছে গোপনে খবর নিতে পাঠাবো নাকি? হ্যাঁ, না, কাউকে বলতে হবে না। আপনি শুধু আমায় যখন প্রয়োজন লোক দিয়ে সাহায্য করবেন। আরে সে আর বলতে মশাই। সুরেশবাবু হাসি মুখে হাত বাড়িয়ে দিলেন। অবশ্যই আমার তরফ থেকে সব রকমের সহযোগিতা আপনি পাবেন, হ্যাঁ, বলে দিলাম। পঞ্চাননবাবু থানা থেকে বেরিয়ে চিন্তায় পড়ে গেলেন। খাদা এখানকার লোকজনকে এমন মোহাচ্ছন্ন করে রেখেছে, চারপাশে কাউকে বিশ্বাস করা যাচ্ছে না। অনেক ভেবে চিন্তে তিনি রওনা দিলেন তারই এক আত্মীয় রবীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি। তিনি এখানকার বেশ বড় মাপের মানুষ, দেওঘর কোর্টে ডেপুটি ম্যাজিস্ট্রেট। একমাত্র তাকেই নির্দ্বিধায় সব খুলে বলা যায়। হরিপদ সরকার সঙ্গে না এলে তিনি তার বাড়িতেই উঠতেন। রবীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় সব শুনে চমকে উঠলেন। বলো কি পঞ্চানন, কুমারটুলির রাজা সাহেব তো আমাকেও নিমন্ত্রণ করেছিল, কিন্তু আমি না যাইনি। বুঝতেই তো পারছেন রবীন্দ্রা, কি সাংঘাতিক লোক। এদিকে এখানে সবার কাছে এমন মুখোশ পড়ে রয়েছে, আমি কাউকে ভরসা করে বলতেও একেবারেই পারছি না। কিভাবে গ্রেপ্তার করা যায় আপনি একটু বলুন তো। রবীন্দ্রনাথবাবু চিন্তা করে বললেন, এক কাজ করো, তুমি না এখানে স্নান খাওয়া সেরে ফেলো, আমি ততক্ষণে এসডিও সাহেবকে গিয়ে সব জানাচ্ছি। এখানকার হেডকোয়ার্টার হলো দুমকা শহরে। এসডিওকে বলে দুমকা থেকে পুলিশ ফোর্স আনাবো। সেই ভালো, ফোর্স এলে গভীর রাতে এই বাংলো ভেঙে ঢুকে খাদ্দাকে একেবারে অ্যারেস্ট করতে হবে। আপনি চলে যান রবীন্দ্র। রবীন্দ্রনাথবাবু তাড়াহুড়ো করে বেরিয়ে যেতেই পঞ্চানন পকেট থেকে রিভলভার বার করে বৌদির হেফাজতে রাখলেন। তারপর এবাড়ির আরদালিকে দিয়ে হরিপদ সরকারকে খবর পাঠালেন সে যেন এক্ষুনি এখানে চলে আসে। তারপর স্নান করে নিলেন। বৌদি বললেন, তোমাকে খেতে দিয়ে দেব পঞ্চানন? না বৌদি, রবীন্দ্র আসুক, একসাথেই খাবো। পঞ্চানন বাইরে বেরোতে বেরোতে বললেন, আপনাদের এদিকটা ভারী সুন্দর, একটু হেঁটে আসি বৌদি। পঞ্চানন বেরিয়ে ইতস্তত হাঁটছিলেন। ছোটনাগপুর মালভূমির উপর ইতস্তত ছড়ানো আর ময়ূরাক্ষী নদীর তীরে এই দেওঘর শহর যেমন সুন্দর, এর জল হাওয়াও তেমনই উত্তম। পঞ্চানন ঠিক করলেন, এসেছেন যখন সময় পেলে বৈদ্যনাথের মন্দির দর্শন করে যাবেন, বাড়ির লোকের জন্য প্রসাদও নিয়ে যাবেন। তবে সময় পাবেন কিনা সেটাই হলো প্রশ্ন। সত্যি বলতে কি, খাঁদা যে এইভাবে এখানে ওর প্রভাব বিস্তার করে রাখবে তা তিনি কল্পনাও করতে পারেননি। ট্রেনে আসার সময় হরিপদ সরকার অদ্ভুত সব কথা বলছিল। খাদা নাকি প্রতি মাসে কলকাতায় অন্তত 50টা দরিদ্র পরিবারকে মাসও হারা দিয়ে থাকে। বীরভূমের 3-4টে অনাথ আশ্রমেও তার মোটা অনুদান মাসের প্রথমেই পৌঁছে যায়। খাদা যখন সমাজে উচ্চমহলে ওঠা বসা করে, সেখানেও তার প্রভাব সাংঘাতিক থাকে। কলকাতা হাইকোর্টের এক ডাকসাইটে ব্যারিস্টারও তার স্ত্রীর সঙ্গে ক্লাবে ঠাট্টা রসিকতা করতে করতে খাদা নাকি একবার প্রস্তাব দিয়েছিল, ব্যারিস্টারের স্ত্রী যদি হাতের সামনের দিকে প্রকাশ্যভাবে প্রাণের খাদা লেখাটা উল্কি করাতে পারেন, তবে খাদা ওই দম্পতিকে 50,000 টাকা দেবে। আর বিস্ময়করভাবে সে দম্পতি তাতে সম্মত হয়েছিল।
ব্যারিস্টার পত্নীর হাতে প্রাণের খাঁদা জলজল করে। সত্যি বিচিত্র মনুষ্য প্রকৃতি। একদিকে নৃশংস হত্যাকারী, অন্যদিকে দরিদ্রের তাতা, মুড়িমুরকির মতো পয়সা ছড়ানো। পঞ্চানন এরকম নানান কথা ভাবতে ভাবতে আনমনে হেঁটে চলেছিলেন। এমন সময় সামনের দিকে চোখ পড়তেই তার শরীর দিয়ে কয়েকশো ভোল্টের ইলেকট্রিক বয়ে গেল। তার হাঁটার রাস্তায় 15-20 হাত দূরে একটা লন্ড্রির দোকান। সে লন্ড্রির সামনে দাঁড়িয়ে রয়েছে রাজা অফ কুমোরটুলি, খাঁদা স্বয়ং। তার পরনে সবুজ রঙের একটা দামি সিল্কের পাঞ্জাবি, মাথা অনাবৃত, রেশমি চুল হাওয়ায় উঠছে পতপত করে, চোখে প্রচ্ছন্ন অহমিকা আর কৌতুকের ছাপ। পঞ্চানন ভালো করে দেখে নিশ্চিত হলেন, হ্যাঁ, এই সে দামি সুধীর নয়, প্রকৃতই খাঁদা। পঞ্চানন যে মুহূর্তে খাঁদাকে দেখতে পেলেন, খাঁদাও সেই মুহূর্তে পঞ্চাননকে দেখে কয়েক মুহূর্তের জন্য কেমন স্থবির হয়ে গেল। তারপর সোজা হেঁটে এসে পঞ্চাননের মুখোমুখি দাঁড়িয়ে নিজের পাঞ্জাবির ডান পকেটে হাত ঢুকিয়ে দিল। পঞ্চাননবাবু তক্ষুনি স্বভাবগত দ্রুততায় ডান পকেটে হাত ঢোকালেন, কিন্তু পকেট ফাঁকা। তক্ষুনি তার মনে হলো পিস্তলটা তিনি রবিন দাস স্ত্রীর কাছে রেখে এসেছেন। তার শিরধারাদি হিমস্রোত বয়ে গেল। এমন বিপদসংকুল অবস্থায় পঞ্চানন এর আগে কখনো পড়েননি। তবুও অকল্পনীয় মনের জোরে তিনি খাঁদার চোখে চোখ রেখে ভান করতে লাগলেন যে তার পকেটেও পিস্তল রয়েছে। চাইলেই তিনি তা বের করে গুলি করতে পারেন। খাঁদা মিটিমিটি হেসে বলল, আরে কলকাতা পুলিশের গর্ব পঞ্চানন বাবু যে, তা কেমন আছেন? পঞ্চানন বাবু উত্তর দিলেন না। এমন নিরস্ত্রভাবে শত্রুর সম্মুখীন তিনি কখনো হননি। তবুও তিনি খাঁদার চোখ থেকে চোখ সরালেন না। দেখুন, আপনার পকেটে যেমন আগ্নেয়াস্ত্র আছে, আমার পকেটেও আছে। আপনি মারলে আমি মারব, আমি মারলেও আপনি। এইভাবে আমরা দুজনেই মরে যাব। তার চেয়ে বরং এক কাজ করা যাক, আমরা দুজনেই চুপচাপ সরে পড়ি। সবাই জানবে আমাদের দেখাই হয়নি। এতে দুজনেরই সুনাম অক্ষুণ্ণ থাকবে। কি বলেন? পঞ্চাননবাবু কিছু বলতে যাচ্ছিলেন, কিন্তু হঠাৎ কেমন তার সন্দেহ হলো। খাঁদার কেস হিস্ট্রি বলে সে শত্রুকে সামনে পেলে কোনো কথা বাড়ায় না, প্রথমেই তাকে শেষ করে। এই ক্ষেত্রে খাঁদা কথা বাড়াচ্ছে মানে নির্ঘাত তার কাছেও কোনো অস্ত্র নেই। পঞ্চাননবাবু একটা মারাত্মক ঝুঁকি নিলেন। সোজা এগিয়ে যেতে লাগলেন খাঁদার দিকে। খাঁদা থমকে গেল। তারপর স্থির হয়ে দাঁড়িয়ে বলতে লাগলেন, খবরদার, আর এক পাও এগোবেন না। আমি কিন্তু এক্ষুনি গুলি করবো পঞ্চাননবাবু, খবরদার। পঞ্চাননবাবু তাতে কর্ণপাত করলেন না। সোজা গিয়ে ঝাঁপিয়ে পড়লেন খাঁদার উপর। শুরু হলো প্রচণ্ড ধস্তাধস্তি। পঞ্চাননবাবুর আন্দাজ সঠিক। খাঁদাও তারই মতো নিরস্ত্র, আর বন্দুক ছুরি চালিয়ে মারামারিতে সে বুঝি একটু অনভ্যস্ত। দুজনের মধ্যে মারামারি চলতে লাগলো। খাঁদা ঠেলে পঞ্চাননবাবুকে রাস্তার পাশের নর্দমায় ফেলে দিল। পঞ্চাননবাবুও তার পা ধরে টেনে আনলেন নর্দমায়। এইভাবে বেশ কিছুক্ষণ চলল। আশ্চর্যজনকভাবে রাস্তায় কোনো লোক নেই। দূর দিয়ে যদিও বা কোনো লোক যাতায়াত করছে, তারা এদিকে গন্ডগোল হচ্ছে দেখে নিজেদের বাঁচাতেই ব্যস্ত। এইভাবে চলতে চলতে হঠাৎ সেখানে টহল দিতে এসে পড়ল দুজন সিপাই। কিন্তু পঞ্চাননবাবুর স্বস্তিকে সম্পূর্ণ মিথ্যা প্রমাণ করে তাদের মধ্যে একজন সিপাই ছুটে এসে পঞ্চাননবাবুকে মারতে শুরু করল। সৌভাগ্যক্রমে অন্য সিপাই থানায় একটু আগেই দারোগা সুরেশবাবুর সঙ্গে পঞ্চাননবাবুকে কথা বলতে দেখেছিল। সে কিছু গোলমাল আজ করে দৌড়ে ছুটল কোর্টের মধ্যে থাকা পুলিশকে খবর দিতে। অন্যদিকে সুরেশবাবু তার জমাদার দিলওয়ার খানকে নিয়ে তখন কিছু প্রয়োজনে রবীন্দ্রনাথ ব্যানার্জির কোয়ার্টারে আসছিলেন পঞ্চাননবাবুর সঙ্গে কথা বলতে। পঞ্চাননবাবুকে ওই অবস্থায় দেখে তিনি তৎক্ষণাৎ পুরোটা বুঝে ফেললেন। একদিকে তিনি, অন্যদিকে তার জমাদার দিলওয়ার খান এসে চেপে ধরল খাঁদাকে। পঞ্চাননবাবু প্রায় নিস্তেজ হয়ে পড়েছিলেন। কোনো মতে রক্ষা পেলেন। অতএব উত্তর কলকাতার ত্রাস, বাংলা, বিহার, উড়িষ্যা জুড়ে রেল ডাকাতি চালানো দুর্দান্ত খাঁদা গুন্ডা ধরা পড়ল। খাঁদা যখন বুঝল সে সত্যিই পুলিশের জালে আটকা পড়েছে, তখন সে আর কোনো রকম প্রতিরোধ না করে হা হা করে এমন জোরে হাসতে লাগলো, সবাই অবাক হয়ে গেল। তারপরেই সে নাটকীয় ভঙ্গিতে ডান হাত বাড়িয়ে দিল। কংগ্রাচুলেশনস পঞ্চাননবাবু, ধন্য আপনার ভাগ্য। জীবনে এই প্রথম রাস্তায় অস্ত্র ছাড়া বের হয়ে পড়েছিলাম বলে আপনি আজ বেঁচে গেলেন। না হলে খাঁদার সামনে আজ পর্যন্ত তার কোনো শত্রু
13.5 সেকেন্ডের বেশি দাঁড়াতে পারেনি। কি করব বলুন তো? সাত সকালে উঠে ছুরি আর পিস্তলটা ট্রাঙ্কে ঢুকিয়ে স্নান করতে যাব, দেখি তখনও ধোপা কাপড়ই দিয়ে যায়নি। এত রাগ হলো না যে কি বলবো। রেগে মেগে কাউকে ডাকলুম না, একাই বেরিয়ে চলে এলাম এই দোকানে। তাই আপনি রক্ষা পেলেন। সুরেশবাবু ততক্ষণে থানা থেকে হাত করা আর দড়ি আনিয়েছেন। সঙ্গে এসে পড়েছেন রবীন্দ্রনাথ ব্যানার্জি। লোকলস্কর নিয়ে এসডিও সাহেব, মধুপুর থানার দারোগা ব্যানার্জি বাবু, ডিএসপি বশিরউদ্দিন খান সাহেব। খাঁদা কোমরে দড়ি নিয়েই কৌতুক ভরা চোখে পঞ্চাননের দিকে তাকাল। আপনি নিশ্চিত তো পঞ্চানন বাবু আমি খাঁদা? ভালো করে দেখুন তো, আমি ডুপ্লিকেট খাঁদা মানে সুধীর নই তো, যাকে আপনারা জেলে পুরেছিলেন? তাহলে কিন্তু আপনার প্রমোশন হবে না। হরিপদবাবু ততক্ষণে এসে পড়েছেন। তিনি মাথা নেড়ে বললেন, কোনো সন্দেহ নেই, এই মুখ, এই চাউনি, সবচেয়ে বড় কথা এই হাসি, এটা খাঁদা ছাড়া আর কারোর হতে পারে না। খাদার হাসি মুখ মুহূর্তে বদলে গেল। এই পঞ্চানন বাবু তার ডিউটি করেছেন, কিন্তু তোকে তোকে সালা আমি ছাড়বো না। বেরোই একবার, তারপর তোর হবে হরিপদ, তারপর তোর হবে। বিলাসী টাউনের কুমোরটুলি রাজার বাড়ি থেকে পাওয়া গেল খাদার সেই হাতির দাঁত দিয়ে বাঁধানো শৌখিন ছুরি, জমিদার বাড়ি থেকে চুরি করা পিস্তল, প্রায় 11-12টা বহুমূল্য হীরের গয়না, 17,000 টাকা। থানায় এসে খাদাকে পঞ্চাননবাবু প্রশ্ন করলেন, তুমি যে পাগলের মতন একটা নির্দোষ মানুষকে এভাবে মারলে, অনুতাপ হলো না? অনুতাপ? অনুতাপ কেন হবে? ভ্রু অনেকটা উপরে তুলে বলল খাদা। আপনারা একটা মশা মারলে অনুতাপ করেন? মশা আপনাকে কামড়ায়, আপনি মেরে দেন। পাগলা আমার পেছনে লাগতে এসেছিল, আমি মেরে দিয়েছি। এই পৃথিবীতে শুধু শক্তিমানদেরই বাঁচার অধিকার রয়েছে, বুঝলেন? কেন, চার্লস ডারউইনের পড়েননি? সার্ভাইভাল অব দ্য ফিটেস্ট থিওরি তো তাই বলছে। পাশ থেকে সুরেশবাবু বললেন, আপনার মানে তোমার কি ভগবানেও ভয় নেই নাকি? হ্যাঁ, এত পাপ করে কি এখানে কি ছাড়া পাওয়া যাবে? ভগবান? ভগবান? শুনুন, পৃথিবীতে আর যাই থাকুক না কেন, 3টে জিনিস একদম ফালতু, বুঝলেন দারোগা বাবু? একদম ফালতু। ভূত, ভগবান আর প্রেম। বিশ্বাস করুন, জীবন এই জন্মেই শুরু, এই জন্মেই শেষ। কোনো ভূত নেই, কোনো ভবিষ্যৎ নেই। আর প্রেম, সে তো সবচেয়ে বেকার মশাই। না হলে মলিনা ওই অপদার্থ তবলচিটাকে ভালোবাসতে যায়? দেখো, ভূত ভবিষ্যৎ না থাকুক, ইহকাল বলে তো একটা বস্তু আছে নাকি? এত কিছুর জন্য এবারে তো তোমার ফাঁসি হবে। হবে হবে, তো মরতে আমি ভয় টয় পাই নাকি? আমার জীবনে কোনো আফসোস নেই দারোগা বাবু। যখন যা মন চেয়েছে করেছি, প্রতিটা মুহূর্ত তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করেছি। আপনাদের মতো পরকালের ভয় দমিয়ে রাখেনি ইচ্ছাগুলোকে। তবে হ্যাঁ, একটাই শুধু দুঃখ আছে বলতে পারেন। কি? ওই মাঝে মাঝে তো ওইসব খারাপ কাজ করতে ভালো লাগতো না, তখন সব ছেড়ে চলে যেতাম ভদ্রলোকদের মাঝে। সেই রকমই সময় চন্দননগরে একটি বিয়ে করে ফেলেছি। তাকে আমি 50,000 টাকা দিয়ে রেখেছি। বলেছি, আমি মরে গেলে তুমি যেন শোক পালন করো না, ফুর্তি করো, ফুর্তি, জীবনটাকে উপভোগ করো। কিন্তু আমার কি ভয় জানে? আমার ফাঁসি হলে সে ও সব কিছুই করবে না। আমি তো জানি বিধবাদের মতো নিরামিষ খাবে আর একাদশী করবে। খাদার চোখ দুটো কেমন চিকচিক করে উঠল। আর খারাপ লাগবে কয়েকটা পরিবারের কথা ভেবে, তাদের সংসার আমি চালাই কিনা। যাক সে কথা। দেওঘর ছাড়ার আগে পঞ্চাননবাবু শ্যামপুকুর থানায় ইন্সপেক্টর সুনীল রায়কে একটা টেলিগ্রাম করে দিলেন।
খাঁদা অ্যারেস্টেড, নো ক্যাজুয়ালিটি। গত কয়েক দশক ধরে কলকাতা শহরের খাঁদাগুন্ডা একজন বিভীষিকা হয়ে উঠেছিল। রাত বিরেতে মানুষ ঘর ছেড়ে বেরোতে ভয় পেত। মেয়ের বিয়ের আগের দিন ধনী পিতার বুক কম্পমান হতো। এই বুঝি খাঁদা তার দলবল নিয়ে এসে সব সোনা দানা লুট করে নিয়ে গেল। তাছাড়া খুন জখমের ভয় তো ছিলই। তাই পাবলিক এনিমি নামে কুখ্যাত খাঁদাগুন্ডাকে গ্রেপ্তার করে নিয়ে আসার সংবাদ পেয়ে থানায় ভিড় করলেন বহু নাগরিক। তাদের মধ্যে সাধারণ মানুষ থেকে শুরু করে রয়েছেন কবি, চিত্রকার, শিল্পীরাও। তারা প্রত্যেকে জয়ধ্বনি করলেন পঞ্চানন ঘোষালে, সমগ্র কলকাতা পুলিশে। তদন্তের জাল গুটিয়ে আনার প্রক্রিয়া শুরু হল। কৃপানাথ বসু লেনের বাড়ি ও দেওঘরের প্রাসাদ থেকে উদ্ধার করা হলো হাজার হাজার টাকা ও কয়েক লক্ষ টাকার গয়না। গয়নাগুলো সবই কলকাতার নানান ধনী বাড়ি থেকে চুরি করা। গয়নার মালিক শনাক্তকরণের জন্য পুলিশের তরফ থেকে আয়োজন করা হলো প্রদর্শনী। খুঁজে বের করা হলো সেই কয়েকটি দরিদ্র পরিবারকে যারা বেঁচেছিল খাদার আর্থিক সাহায্যে। তাদের কাছে সে সাক্ষাৎ ভগবান। খাঁদাবাবুর শাস্তি হবে শুনে তারা কাঁদতে লাগলেন হাউ হাউ করে। গঙ্গায় পাগলাকে নিয়ে যাওয়ার সময় গৌরিয়া নামে যে খাউ মাঝপথে পালিয়েছিল, তাকে পাওয়া গেল শেওড়াফুলিতে তার রক্ষিতার বাড়িতে। গৌরিয়া পুলিশকে বলল, পালিয়ে যাওয়ার অপরাধে দেওঘর যাওয়ার আগেই খাঁদা তাকে শেওড়াফুলি গিয়ে মারধর করে এসেছিল। সব মিলিয়ে মোট ৭৫টি চুরি ডাকাতির মামলা রুজু করা হলো খাদা গুন্ডার বিরুদ্ধে, সঙ্গে পাগলা ও শিবচরণ দুটি খুনের মামলাও। যদিও খাদা পঞ্চাননবাবুকে হাসতে হাসতে বলেছে আরও অন্তত ২০টা খুন সে করেছে, কিন্তু সেগুলোর কোনো তথ্য এখন আর সংগ্রহ করা সম্ভব নয়। কলকাতা কাঁপিয়ে দেওয়া খাদাগুন্ডার কেস অবশেষে উঠল আদালতে। বিচারক ছিলেন ম্যাজিস্ট্রেট IS মুখোপাধ্যায়। স্ট্যান্ডিং কাউন্সিল ছিলেন MM বসু, সলিসিটর S চৌধুরী। মহামান্য আদালত ৭৫টি অপরাধের প্রতিটির জন্য 1 বছর করে মোট ৭৫ বছরের সশ্রম কারাদণ্ড দিল খাঁদাকে। খাঁদা জেলে কয়েদ হল। তারপরে শুরু হলো খুনের মামলার বিচার। হেভিওয়েট এই মামলার চার্জশিটের ওজনই ছিল 7 সের। সাক্ষ্যদান করেছিল ৬১ জন সাক্ষী। এক্সিবিট ছিল ১৩৫টি। ৩১ দিন ধরে শুনানি চলল। অবশেষে জজ সাহেব মিস্টার খান্দেকার 2টি খুনের জন্য খাদাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করল। শোনা যায়, এজলাসে দাঁড়িয়ে নিজের ফাঁসির রায় শোনার পর খাঁদা প্রথমে অভিবাদন জানায় বিচারক মিস্টার খান্দেকার ও জুরিদের। তারপর হাসি মুখে পুলিশি প্রহরায় ফিরে যায় হাজতে। একজন ডিফেন্স কাউন্সিলর তার সঙ্গে তখন দেখা করতে গেলে সে বলে, আমি তো বেশি দিন আর পৃথিবীতে নেই, শিগগিরই আমার ফাঁসি হবে। আচ্ছা, আপনি একবার পঞ্চাননবাবুকে আমার সঙ্গে দেখা করতে আসতে বলবেন, খুব দরকার। পঞ্চাননবাবু গিয়েছিলেন সমানে সমানে টক্কর দেওয়া তার এই মহাশত্রুর সঙ্গে জেলে দেখা করতে। কিন্তু সেদিন খাদা কোনো কারণে খুব মন মরা ছিল। বলেছিল, ঘোষাল মশাই, আপনি দয়া করে আর একদিন আসতে পারবেন? আমার না আজ মেজাজটা একদম ভালো নেই। কিন্তু তারপর আর পঞ্চাননবাবু সময় বের করে উঠতে পারেননি। 1937 সালের 31শে জুলাই সকাল 6টার সময় স্নান করানো হয় খাদাকে। সে নিজেই তারপর পরিষ্কার জামা পরে সারা গায়ে সুগন্ধি মাখে। তারপর পাশের সিপাইকে বলে, আমাকে কিছু ফুল এনে দিতে পারো? ফুল এনে দেওয়া হলে সে নিজেই তা দিয়ে মালা গাঁথে। তারপর সেই মালা গলায় পরে নিয়ে গুনগুন করে গাইতে গাইতে বলে, দিনের শেষে ঘুমের দেশে ঘুমটা পড়া ওই ছায়া, ঘুমের দেশে। কই হে, চলো এইবার আমাকে নিয়ে চলো। ফাঁসি মঞ্চে উপস্থিত ছিলেন আলিপুর থানার ওসি হেমন্ত গুপ্ত। তাকে ফাঁসি মঞ্চে ওঠার আগে খাঁদা বলে, আচ্ছা, ঘোষাল মশাই কেমন আছেন? ওই শ্যামপুকুর থানার পঞ্চানন ঘোষাল। হেমন্ত গুপ্ত আড়ষ্টভাবে বলেছিলেন, ভালো আছেন। খাঁদা হেসে বলেছিল, আপনি ওকে বলবেন কুমোরটুলির রাজা খাঁদা তার কথা মনে রাখবে। যদি পরজন্ম বলে কিছু থাকে তখনও। আসি।
খাদাগুন্ডা আজ আর নেই। ইতিহাসের অমোঘ গহ্বরে লীন হয়ে গেছে হাড় কাঁপিয়ে দেওয়া তার সমস্ত কৃতকর্ম। মানুষ ভুলে গিয়েছে তাকে, ভুলে গিয়েছে অদ্ভুত এক দ্বৈত চরিত্রের মানুষকে। সে সমানতালে অপরাধ, সমাজসেবা দুই করেছে। একই সঙ্গে সমাজের সম্পূর্ণ ভিন্ন দুই স্তরে জীবনযাপন করেছে অবলীলায়। তবে খাদা না থাকলেও যে গলিতে সে খুন করেছিল পাগলাকে, বলরাম মজুমদার স্ট্রিটের পেছনের ম্যাথর গলিটা আজও আছে। তার নাম এখন গলা কাটা গলি। শুনছিলেন দেবারতী মুখোপাধ্যায়ের কলমে এক দুর্ধর্ষ কাহিনী, কুমোরটুলির রাজাবাবুর অন্তিম পর্ব। আজকের গল্প পাঠ ও গল্পের সূত্রধার আমি ব্রতদীপ। অন্যান্য চরিত্রে দেবাঞ্জন, প্রীতম, বর্ষা, অধ্যায়, পার্থ, অভিক, রিতম, প্রদীপ্তা, পার্থ, সঞ্চিতা, সৌরভ, নীল, মোনালিসা, দিব্যেন্দু, সোমদর্শী, অস্মিতা, স্নেহাদ্রি, অভিযান, দীপ্তিমান, রৌনক, সৌরভ সাহা ও শুভ্র কমল। সম্পাদনা এবং কাস্টিংয়ে সৌরভ। পরিচালনায় দেবারতী মুখোপাধ্যায়। ভিডিওর ভিজুয়াল এফেক্টসে সৌরভ। এডিটিংয়ে সায়র ও পোস্টার ডিজাইনে কৃষ্ণেন্দু মণ্ডল। আমাদের গল্পটি ভালো লেগে থাকলে লাইক করে দেবেন আর শেয়ার করে দেবেন। কেমন হয়েছে কমেন্ট করতে একদম ভুলবেন না। আবার আসছি আগামী শনিবার ঠিক সন্ধ্যা 8:27 শুধুমাত্র দেবারতীর গল্পগ্রামে। শুভরাত্রি।